বাংলা ভাষা ও সাহিত্য। এই বাংলা ভাষা ও সাহিত্যের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে ধ্বনি, বর্ণ ও অক্ষর। বরাবরই যে কোনো পরীক্ষায় আমরা দেখি, সেটি বিসিএস হোক, সেটি প্রাইমারি হোক, সেটি ব্যাংক হোক, যে কোনো পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রশ্ন হয়েই থাকে, আমরা সেটি দেখছি। তো সুতরাং আমরা এই অধ্যায় নিয়ে বিস্তারিত আলোকপাত করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আপনারা লিখে ফেলেন ধ্বনি, বর্ণ ও অক্ষর। আজকের ডেট দেন, ধ্বনি, বর্ণ ও অক্ষর। আমরা প্রথমেই লিখে ফেলবো। তাহলে আমরা শুরু করে দিচ্ছি, কেমন? আমি মূল পর্বে চলে যাচ্ছি এখন, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আপনারা লিখে ফেলেন ধ্বনি, বর্ণ ও অক্ষর। আমরা প্রথমেই লিখে ফেলবো ধ্বনি, বর্ণ ও অক্ষর বাংলা ব্যাকরণের ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। স্টার্ট দিয়ে লেখেন ধ্বনি, বর্ণ ও অক্ষর বাংলা ব্যাকরণের ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনি, বর্ণ ও অক্ষর বাংলা ব্যাকরণের ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। লিখছেন আপনারা? লিখে ফেলছেন? জি স্যার। আচ্ছা, এখন আমরা যাব হলো ধ্বনি, বর্ণ, অক্ষর এই নিয়ে আলোচনা। এখন লিখব ধ্বনি জিনিসটা কি, কেমন? এই ধ্বনি জিনিসটা কি, এই ধ্বনি বিষয় নিয়ে একটু আমরা আলোচনা করব। আপনারা লিখে ফেলেন ধ্বনি। উদাহরণ দেন। ধ্বনি হলো মুখের আওয়াজ। ধ্বনি হলো আওয়াজ যা কানে শোনা যায়। লিখে ফেলেন ধ্বনি হলো আওয়াজ যা কানে শোনা যায়। লিখছেন? জি স্যার। ধ্বনি হলো আওয়াজ যা কানে শোনা যায়। তারপরে লিখবেন বর্ণ। লিখে ফেলেন ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। বর্ণ কি জিনিস? ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ, ঠিক আছে? ধ্বনি কি? ধ্বনি হলো আওয়াজ যা কানে শোনা যায়, আর বর্ণ হলো লিখিত রূপ। বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ, ঠিক আছে? ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। এরপর আমরা লিখব অক্ষর। অক্ষর কি জিনিস? লিখে ফেলেন আমার সাথে। একটি ধ্বনিকে যতটুকু ভাঙা যায় তাকে অক্ষর বলে। অক্ষর হলো একটি ধ্বনিকে যতটুকু ভাঙা যায় তাকে অক্ষর বলে, ঠিক আছে? মনে রাখবেন ধ্বনি হলো মুখের আওয়াজ যা কানে শোনা যায়, আর বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ। বর্ণ কি জিনিস? ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলবো, আর অক্ষর হচ্ছে একটি ধ্বনিকে যতটুকু ভাঙা যায় তাকে আমরা বলবো অক্ষর। অবশ্যই মনে রাখবেন বাংলা ব্যাকরণে কিংবা বাংলা সাহিত্যে বর্ণ এবং অক্ষর এক বিষয় নয়। বর্ণ এবং অক্ষর কখনোই এক বিষয় নয়।
বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ, আর অক্ষর হলো একটি ধ্বনিকে যতটুকু ভাঙা যায় তাকে আমরা বলবো অক্ষর। ঠিক আছে, এই জিনিসটা কি ক্লিয়ার আপনাদের? ধ্বনি, বর্ণ, অক্ষর, যে এই জিনিসটা কি জিনিস এটা আপনাদের ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আপনারা লিখে যান। এখন আপনারা লিখবেন হলো আপনারা লিখেন বাংলা ভাষাকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে, আমি বলি আপনারা লিখে যান, হ্যাঁ, বাংলা ভাষাকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে আমরা কিছু মৌলিক ধ্বনি পাই। বাংলা ভাষাকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে আমরা কিছু মৌলিক ধ্বনি পাই। বাংলা ভাষাকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে আমরা কিছু মৌলিক ধ্বনি পাই। ঠিক আছে, বাংলা ভাষাকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে আমরা কিছু কি পাই? মৌলিক ধ্বনি পাই। এই মৌলিক ধ্বনি হচ্ছে দুই প্রকার। মৌলিক ধ্বনি হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে স্বরধ্বনি, দুই হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। কেমন? এক হচ্ছে স্বরধ্বনি, দুই হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। বাংলা ভাষাকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে আমরা কিছু মৌলিক ধ্বনি পাই। এই মৌলিক ধ্বনি হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে স্বরধ্বনি, দুই হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। আমরা এখন স্বরধ্বনি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, লিখেন স্বরধ্বনি নিয়ে বিস্তারিত আলোচনা। লিখে ফেলেন স্বরধ্বনি নিয়ে বিস্তারিত আলোচনা। লিখে ফেলেন আপনারা স্বরধ্বনি নিয়ে বিস্তারিত আলোচনা। স্বরধ্বনি নিয়ে বিস্তারিত আলোচনা। ঠিক আছে, এখন আমি এই স্বরধ্বনি নিয়ে আলোকপাত করার আগে আমাদের যে বাকযন্ত্র আছে এই বাকযন্ত্রটা একটু আঁকতে হবে। কেমন? একটু আপনারা খেয়াল করেন, আমি বাকযন্ত্রটা আঁকছি, একটু আপনারাও আঁকতে চেষ্টা করবেন। আপনারাও একটু এঁকে ফেলেন, আমার সাথে সাথে আপনারাও এঁকে ফেলেন। আপনারাও একটু এঁকে ফেলেন আমার সাথে সাথে, কারণ এটা আমাদের খুব বেশি লাগবে এখন।
আচ্ছা, আপনারা কি আমার সাথে সাথে এঁকে ফেলছেন এই চিত্রটা? আপনারা কি আঁকছেন এটা? জি স্যার। আচ্ছা, এটাকে বলবো জি, স্যার। আমরা বাকযন্ত্র। এটাকে আমরা কি বলবো? বাকযন্ত্র। কেমন? হ্যাঁ, আমরা আজকের এই বিষয়ের সাথে এই বাকযন্ত্র রিলেটেড বিধায় এটা আমাদেরকে আঁকতে হলো। এটাকে বলবো আমরা বাকযন্ত্র। এই জায়গাটাকে বলা হয় ফুসফুস। ফুসফুসের উপরে হচ্ছে গলনালী। গলনালী, যে গলনালী দিয়ে বাতাস আসা যাওয়া করে। ফুসফুস আমাদের ধ্বনি, যে বাতাস এটা আটকে রাখে। আমরা যে কথাগুলো বলতে চাচ্ছি সেই কথা অনুযায়ী ফুসফুস বাতাস উপরের দিকে ঠেলে দেয়। আমাদের যে অধিজীব, যে অধিজীবটা আছে এই অধিজীব ধাক্কা দিয়ে এটা মুখ দিয়ে বের করে দেয়। কেমন? তারপরে এই ফুসফুসের উপরে হচ্ছে গলনালী, গলনালীর উপর হচ্ছে স্বরযন্ত্রী, স্বরযন্ত্রীর উপরে হচ্ছে স্বরতন্ত্রী, যেটাকে কণ্ঠও আমরা বলবো। তারপরে এটাকে বলা হয় জীবের গুড়ালি, জীবের গুড়ালি। জীবের গুড়ালি। তারপরে হচ্ছে আমাদের এই জীব, জীবের এই প্রথম অংশটাকে বলা হয় জীবের ডগা। এটাকে বলবো আমরা জীবের ডগা। কেমন? জীবের অগ্রভাগকে বলবো জীবের ডগা। তারপরে টুটের উপরে টুটকে বলবো আমরা উষ্ঠ, নিচে টুটকে বলবো আমরা অধর। তারপর হচ্ছে এটা হচ্ছে নাসিক্য, এটা হচ্ছে নাসিক্য গহ্বর। এই জায়গাটা হচ্ছে আমাদের ফুসফুস বা বাকযন্ত্রের বিস্তারিত একটা পরিচিতি। ফুসফুস বাতাস ধরে রাখে, আটকে রাখে। ধ্বনি তৈরিতে, মনে রাখবেন, ধ্বনি তৈরিতে ফুসফুসের কোনো কাজ নেই। ফুসফুস বাতাস ধরে রাখে এবং ফুসফুস বাতাস আটকে রাখে। মনে রাখবেন, ধ্বনি তৈরিতে ফুসফুসের কোনো কাজ নেই। ফুসফুসের কাজ হলো বাতাস ধরে রাখা, বাতাস আটকে রাখা। তারপরে ফুসফুসের উপরে হচ্ছে গলনালী, গলনালী দিয়ে বাতাস আসা যাওয়া করে। তারপরে হচ্ছে এই জীব, জীব হচ্ছে তিন প্রকার: জীবের ডগা, জীবের মধ্যভাগ, জীবের অগ্রভাগ। আমি আবার বলছি, জীব হচ্ছে তিন প্রকার: জীবের ডগা, জীবের মধ্যভাগ, জীবের শেষ ভাগ। কেমন? তারপরে উপরের অংশটাকে বলবো আমরা তালু। এই যে উপরের দাঁতের পাটির সাথে যেটা আছে এটা হচ্ছে তালু। এই তালু তিন প্রকার: তালু, শক্ত তালু, এই জায়গাটা হচ্ছে শক্ত তালু, আর এটা শক্ত নরম, আর এটা নরম তালু। কেমন? এটা হচ্ছে জীবের অধিজীব, অতিরিক্ত জীব যেটাকে বলা হয়। এবার দেখেন স্বরধ্বনি জিনিসটা কি। স্বরধ্বনি, আমরা স্বরধ্বনি কেন বলবো একটু সবাই খেয়াল করেন, আমার এই জায়গায় খেয়াল করেন। স্বরধ্বনি জিনিসটা কি? স্বরধ্বনি হচ্ছে ফুসফুস তাড়িত বাতাস, ফুসফুস তাড়িত বাতাস মুখ দিয়ে বের হওয়ার সময়, ফুসফুস তাড়িত বাতাস মুখ দিয়ে বের হওয়ার সময় বাকযন্ত্রের অংশে, বাকযন্ত্রের অংশে কোথাও কোনো ধাক্কা, স্পর্শ, ঘর্ষণ কিংবা কারোর সহযোগিতা না নিয়ে নিজে নিজে উচ্চারিত হয় বলে তাকে স্বরধ্বনি বলে। বিষয়টা ক্লিয়ার? আমি আবার বলছি, ফুসফুস তাড়িত বাতাস মুখ দিয়ে বের হওয়ার সময় বাকযন্ত্রের অংশে কোথাও কোনো ধাক্কা, স্পর্শ, ঘর্ষণ কিংবা কারোর সহযোগিতা না নিয়ে নিজে নিজে উচ্চারিত হয় বলে তাকে স্বরধ্বনি বলে। ক্লিয়ার? আপনারা কি লিখে ফেলছেন? জিনিসটা কি লিখে ফেলছেন আপনারা সবাই? হ্যালো? জি স্যার। জি স্যার, লিখছি। স্বরধ্বনির সংজ্ঞাটা কি লিখছেন আপনারা? হ্যালো? জি স্যার। আচ্ছা, এবার একটা নোট লেখেন। স্বরধ্বনিকে স্বতন্ত্র ধ্বনিও বলা হয়। লিখে ফেলেন, স্বরধ্বনিকে স্বতন্ত্র ধ্বনিও বলা হয়। স্বরধ্বনিকে স্বতন্ত্র ধ্বনিও বলা হয়। স্বরধ্বনিকে স্বতন্ত্র ধ্বনি, নিরপেক্ষ ধ্বনি। স্বরধ্বনিকে স্বতন্ত্র ধ্বনি, নিরপেক্ষ ধ্বনিও বলা হয়।
স্বরধ্বনিকে স্বতন্ত্র ধ্বনি, নিরপেক্ষ ধ্বনিও বলা হয়। আমি আবার বলছি, স্বরধ্বনি, স্বরধ্বনি নিজের ধ্বনি, স্বরধ্বনিকে বলবো নিজের ধ্বনি। ফুসফুস তাড়িত বাতাস মুখ দিয়ে বের হওয়ার সময় বাকযন্ত্রের অংশে কোথাও কোনো ধাক্কা, স্পর্শ, ঘর্ষণ কিংবা কারো সহযোগিতা না নিয়ে নিজে নিজে উচ্চারিত হয় বলে তাকে স্বরধ্বনি বলে। সুতরাং স্বরধ্বনিকে বলবো আমরা নিজের ধ্বনি, স্বরধ্বনিকে বলবো আমরা স্বতন্ত্র ধ্বনি, স্বরধ্বনিকে বলবো আমরা নিরপেক্ষ ধ্বনি। কেমন? এখন আমরা এবার আমার সাথে আপনারা লিখে ফেলেন স্বরধ্বনি, 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 স্বরধ্বনি। স্বরধ্বনি কয়টি? স্বরধ্বনি হচ্ছে 11টি। স্বরধ্বনি কয়টি? 11টি। যখন ধ্বনি কি জিনিস আমি শুরুতেই বলছিলাম, ধ্বনি হচ্ছে আওয়াজ যেটি আমরা কানে শুনবো। এটা যখন আমরা লিখতে যাব তখন সেটা ধ্বনি থাকবে না, তখন সেটা ধ্বনির লিখিত রূপ হয়ে যাবে, দেন সেটাকে বলবো আমরা বর্ণ। এখন দেখেন আমি যখন এগুলো লিখে ফেলবো, দেখেন অ, আ, ই, দীর্ঘ ই, ও, দীর্ঘ ও, রি, এ, ওই, উ, ও। কেমন? যখন আমরা মুখ দিয়ে বলবো তখন সেটি হবে স্বরধ্বনি। কেউ যদি বলে স্বরধ্বনি কয়টি? 11টি, তাহলে বলো অ, আ। যেটা আমরা মুখ দিয়ে বলবো সেটা ধ্বনি হয়ে যাবে। যখন সেটা আমরা লিখে ফেলবো তখন সেটাকে আমরা স্বরধ্বনি বলবো না, তখন সেটা হয়ে যাবে স্বরবর্ণ। মনে রাখতে হবে, তখন সেটা কি হয়ে যাবে? স্বরবর্ণ, স্বরবর্ণ। এখন আমরা স্বরবর্ণ নিয়ে আলোচনা করব। ক্লিয়ার? তাহলে এখন দেখেন এগুলোকে আমরা কিভাবে ডাকবো? এর নাম হচ্ছে অ। মনে রাখবেন, এটাকে আমরা স্বর অ বলবো না। কারণ আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, যদি আমি আপনাদের মধ্যে কাউকে যদি প্রশ্ন করি এই বর্ণের নাম কি, তখন আপনি অবশ্যই বলবেন স্যার এটি ক। অবশ্যই ক বলবেন। কেউ কি বলবেন স্যার এটা ব্যঞ্জন ক? এটা কি বলবেন আপনারা? কখনোই বলবেন না। বিদায় আমরা এটাকে যেমনি ভাবে বলি অ, সুতরাং এই বর্ণটাকে আমরা বলবো অ। এটাকে স্বর অ নাম ধরে বলবো না। সুতরাং এখন আমরা বলবো এই বর্ণটার নাম হচ্ছে অ, আ, এটাকে আমরা রস ই, দীর্ঘ ই, ও, রস ও, দীর্ঘ ও, রি, এ, ওই, উ, ও, এ, ওই, উ, ও। এই হচ্ছে স্বরবর্ণের উচ্চারণ। এখন আমরা এগুলোর আমাদের ব্যাকরণে কিংবা বাকযন্ত্রের তথ্য মতে এগুলোর বিস্তারিত আমরা আলোকপাতে যাব। লিখে ফেলেন আপনারা এখানে স্টার্ট দিয়ে লিখে ফেলবো আমরা অ। অ বর্ণের বিস্তারিত আলোচনা। লিখে ফেলেন অ বর্ণের বিস্তারিত আলোচনা। অ বর্ণের বিস্তারিত আলোচনা। লিখছেন? অ বর্ণের বিস্তারিত আলোচনা লিখছেন আপনারা? কেউ একজন একটু সাউন্ড দিবেন আমাকে। হ্যাঁ, আপনি সবসময় একটু সাউন্ড দিবেন। হ্যাঁ, আমি যদি বলি লিখছেন কিনা বলবেন যে হ্যাঁ স্যার লিখেন নাই বা লিখছেন, যে কেউ একজন সাউন্ড দিবেন। এখন লিখেন অ বর্ণের বিস্তারিত আলোচনা। আমি মুখ দিয়ে বলবো, আপনারা লিখে যাবেন। অবর্ণের, অবর্ণের কোনো কার নেই। লিখে ফেলেন অবর্ণের কোনো কার নেই। অবর্ণের কোনো কার নেই। অবর্ণের কোনো কার নেই। অবর্ণের কোনো কার নেই, তবে অ এর একটি দ্যুতক আছে। অবর্ণের কোনো কার নেই, তবে অ এর একটি দ্যুতক আছে। অবর্ণের কোনো কার নেই, তবে অবর্ণের কি আছে? একটি দ্যুতক আছে। দ্যুতক কি? এবার লিখেন দ্যুতক হলো দুটি ব্যাখ্যা দেয়া,
দ্রুতক হলো দুটি ব্যাখ্যা দেয়া। দ্রুতক জিনিসটা কি? অবর্ণের কোনো কারণে, তবে অবর্ণের একটি দ্রুতক আছে। এই যে দ্রুতক। দ্রুতক কি? দ্রুতক হলো দুটি ব্যাখ্যা দেয়া। দ্রুতক হলো কি? দুটি ব্যাখ্যা দেয়া। আচ্ছা, আপনারা কি লিখছেন? জি স্যার। আচ্ছা, কি লিখছেন একজনে বলেন তো প্লিজ, একটু সাউন্ড দেন। অবর্ণের কোনো কার নেই, তবে এর একটি দ্যোতক আছে। দ্রুতক আছে। দ্রুতক মানে কি? দুটি ব্যাখ্যা দেয়া। দুটি ব্যাখ্যা দেয়। এখন আপনারা সবাই একটু খেয়াল করেন দুটি ব্যাখ্যা কিভাবে দেয়। এই যে দেখেন, এবার আমরা কোন একটি বর্ণের নিচে একটা চিহ্ন ইউজ করি। একটু দেখুন তো, এখানে আমি ফুসফুস লিখছি না, এই জায়গায় দন্ত শয়ের নিচে একটা কি দিছি, একটু দেখেন তো। দন্ত শর নিচে একটা কি দিছিলাম, একটা সংকেত ইউজ করছি। এই সংকেতটা কি? হসন্ত বলি আমরা। হ্যাঁ, লিখে আপনারা লিখে যাবেন। এই যে হসন্ত চিহ্নটি হলো অবর্ণের দ্যুতক। হসন্ত চিহ্নটি হলো অবর্ণের দ্যুতক। কেমন? হসন্ত চিহ্নটি হলো অবর্ণের দ্যুতক। এবার লিখে যান, এ হসন্তকে হসন্ত, হল, হলন্ত ইত্যাদি নামে ডাকা হয়। ঠিক আছে? এই হসন্তের একাধিকটা কি কি? এটাকে আমরা হস চিহ্ন বলবো, হস চিহ্ন। এটাকে আমরা হসন্ত বলবো, এটাকে আমরা হল চিহ্নও বলবো, এটাকে আমরা হলন্ত চিহ্নও বলবো। কেমন? আচ্ছা, লিখছেন এটা? এটা কি লিখে ফেলছেন আপনারা? জি স্যার, লিখেছি। হ্যাঁ, বলেন তো, দ্রুত বলেন। জি স্যার, লিখেছি। বলেন। এর কোনো কারণে হ্যাঁ, দ্যোতক আছে। দুইটি ব্যাখ্যা দেওয়া হচ্ছে দ্যোতক। হ্যাঁ, একটি হসন্ত চিহ্নটি হলো অবর্ণের দ্যোতক। হ্যাঁ, দ্রুতক। এটাকে আমরা হস, হসন্ত, হস, হল, হলন্ত বলা যায়। আচ্ছা, এবার দেখেন, আমরা এটাকে যে আমরা দ্যুতক বলি, দ্যুতক মানে কি বলছি? দুটি ব্যাখ্যা দিতে হবে। কেমন? এখন আমরা দুটি ব্যাখ্যা, একটা উদাহরণে যাব। একটু খেয়াল করেন আপনারা সবাই, একটু সবাই খেয়াল করেন। আমি এখানে একটা, এটা কি লিখছি একটু বলেন তো, এটা কি লিখছি? করো। করো। আচ্ছা, আবার লিখছি, আবার বলেন তো। হ্যাঁ, দুটি শব্দ লিখছি। প্রথমে লিখছি হলো কর, অনুরোধ করা। আবার লিখছি হলো কর, আদেশ করা। কেমন? এটির উচ্চারণ হবে কর, আর এটি হবে কর। কেউ লিখবেন না, আগে আমার বিষয়টা ব্যাখ্যাটা একটু বুঝে নেন। দুটো জিনিসটা বোঝাচ্ছি, দুটি ব্যাখ্যা কিভাবে দেয়। মনে রাখবেন, কোন বর্ণের নিচে, আগে শুনেন তারপর লিখবেন। কোন বর্ণের নিচে যদি হসন্ত থাকে, কোন বর্ণের নিচে যদি কোনো হসন্ত থাকে, তখন মনে রাখবেন ওই বর্ণে অ বর্ণটি থাকে না। যদি কোনো বর্ণের নিচে হসন্ত না থাকে, তখন মনে রাখবেন এই বর্ণের মধ্যে অ বর্ণটি লুকায়িত থাকে। ক্লিয়ার? আবার বলছি, কোন বর্ণের নিচে যদি হসন্ত থাকে, দেন ওই বর্ণের মধ্যে অ ধ্বনিটি থাকবে না। ব্যাখ্যা 2 হলো, কোন বর্ণের নিচে যদি হসন্ত না থাকে, ওই বর্ণের মধ্যে অ ধ্বনিটি লুকায়িত থাকে। এই জন্য অবর্ণকে বলা হয়, লীন বর্ণ, নীলীন বর্ণ, বিলীন বর্ণ, অন্তর্লীন বর্ণ। ঠিক আছে?
অন্তর্লীন বর্ণ, চারটা নাম। এই জন্য এই অবর্ণটাকে বলা হবে লীন বর্ণ, নীলিন বর্ণ, বিলীন বর্ণ, অন্তর্লীন বর্ণ। ক্লিয়ার? আপনারা কি লিখছেন? লিখে ফেলছেন? জি স্যার। আবার বলছি, অবর্ণের কোনো কার নেই, আমি শুরু থেকে বলছি, একটু আপনারা মিলাই নেন। অবর্ণের কোনো কার নেই, তবে অ এর একটি দ্যুতক চিহ্ন আছে। দ্যুতকটা কি? দ্যুতক হলো, হসন্ত হলো অবর্ণের দ্যুতক, আর দ্যুতক হলো, দ্যুতক মানে দুটি ব্যাখ্যা দেয়। কি ব্যাখ্যা? যদি এই হসন্ত চিহ্নটি কোনো বর্ণের নিচে যদি থাকে, দেন ওই বর্ণের মধ্যে অ ধ্বনি লুকায়িত থাকবে না। আবার যদি কোনো বর্ণের নিচে যদি হসন্ত না থাকে, দেন ওই বর্ণের মধ্যে অ ধ্বনিটি লুকায়িত থাকে। এই জন্য বলা হয় অবর্ণটাকে লীন বর্ণ, নীলিন বর্ণ, বিলীন বর্ণ, অন্তর্লীন বর্ণ। বিষয়টা ক্লিয়ার? অ এর ব্যাখ্যা শেষ। আপনারা কি লিখে ফেলছেন অ এর ব্যাখ্যা? জি। অ এর ব্যাখ্যা কিন্তু শেষ। জি স্যার। স্যার আপনারা লিখে নামটা ফেলছেন? আরেকবার বললে ভালো হইতো। কোনটা বলতাম? অ এর ব্যাখ্যা? না স্যার, শেষে যে চারটা নাম বলছেন ওই চারটা নাম আর কি। আচ্ছা, এটাকে বলবো লীন বর্ণ, লীন। এটাকে বলবো নীলিন, এটাকে বলবো বিলীন, এটাকে বলবো অন্তর্লীন। রেফারেন্স কোথায়? 9-10 এর বইতে, 9-10 এর বুক বইয়ের 13 নং পাতায় লীন আর বিলীন আছে। 9-10 এর ব্যাকরণ বইয়ের 13 নং পাতায় লীন এবং বিলীন আছে। অন্তর্লীন শব্দটি আছে হলো ক্লাস 7 এর বাংলা ব্যাকরণে। ক্লাস 7 এর বাংলা ব্যাকরণ আছে অন্তর্লীন, আর মিলিন আছে হলো ভাষা শিক্ষা ডক্টর হায়াত মাহমুদ স্যারের বইতে, এটা আছে। কেমন? আর এই যে হস, হসন্ত, হল, হলন্ত ইত্যাদি, এই হস, হসন্ত এই দুটি আছে 9-10 এর বইতে, আর বাকি দুটি আছে হলো ভাষা শিক্ষা ডক্টর হায়াত মাহমুদ আর ডক্টর শাহজাহান মনির স্যারের বইতে, উচ্চতর বাংলা ব্যাকরণ, ওই বইতে এই ব্যাখ্যাটা আছে। বিষয়টা ক্লিয়ার? আর বলতে হবে? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এর মধ্যে স্যার, কারো ওই যে কোনো প্রশ্ন দুইটা আছে? ব্যাখ্যা বললেন, দুইটা ব্যাখ্যা কি কি স্যার? সরি, আবার বলেন। বলছে দুইটা ব্যাখ্যার কথা বললেন, তাহলে দুইটা ব্যাখ্যা কোনটা কোনটা হবে? কর এটা। দুটি ব্যাখ্যা মানে এই যে কর করো যেটা আমি বুঝালাম সেটা? না স্যার, ওই যে ওয়ের দুইটি ব্যাখ্যা আছে। দ্যোতক দ্যোতক। অধ্বনির, অধ্বনির আমি বলছিলাম কি জানেন? আবার বলছি আমি, অবর্ণের কোনো কার নেই, তবে অবর্ণের একটি দ্যুতক আছে। এই যে দ্যুতক, অবর্ণের একটি দ্যুতক আছে। তাহলে দ্যুতক জিনিসটা কি? দ্যুতক হচ্ছে দুটি ব্যাখ্যা দেয়, দুটি অর্থ বোঝাবে, দুটি অর্থ বোঝাবে। দুটি অর্থ কি, কিভাবে বোঝাবে? যদি কোনো বর্ণের নিচে যদি হসন্ত না থাকে, তখন এই বর্ণের মধ্যে এখানে অ থাকবে, অ থাকবে। আবার যদি কোনো বর্ণের নিচে যদি হসন্ত থাকে, দেন ওই বর্ণের মধ্যে অ বর্ণ থাকবে না। যেমন এটাকে আমরা উচ্চারণ করব কি? কর। তাহলে কর শেষে র, র নিচে ধাক্কা দিয়ে আসছে বিদায় এখানে অ নেই। ব্যাখ্যা 1। ব্যাখ্যা 2 হচ্ছে এখানে হসন্ত না দেওয়ার কারণে এখানে অ আছে। ব্যাখ্যা 2। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে? এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন? না স্যার। সবাই কি বুঝছেন আপনারা? জি স্যার। ওকে, তাহলে আমরা এটা মুছে ফেলছি। এখন আমরা এরপরের ব্যাখ্যায় যাচ্ছি। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় স্টার্ট দিয়ে লিখে ফেলবো। স্টার্ট লিখে ফেলেন। অ, ই, ও, রি, এই চারটি বর্ণ লিখে ফেলেন একটু। অ, ই, ও, রি, এই চারটি বর্ণকে বলা হয় রস্বর। রস্বর বা হ্রাস্বর বা অল্পস্বর। কেমন? তিনটি নাম।
অ ই ও রি, এই চারটি বর্ণকে আমরা কি কি বলবো? রস্বর, হ্রাস্বর আর অল্পস্বর। ঠিক আছে? রস হ্রাস মানে হচ্ছে কমে যাওয়া, অল্প মানে হচ্ছে কমে যাওয়া। কেমন কি কমে যায়? খেয়াল করেন সবাই, কি কমে যায়? এবার একটু এদিকে আসেন আমার ম্যাপের দিকে। ফুসফুস থেকে যখন বাতাস নির্গত হয়, এই ফুসফুস থেকে যখন বাতাস নির্গত হয়, তখন ফুসফুস তাড়িত বাতাস কম বাতাস নিয়ে বের হয় বলে এটাকে আমরা রস্বর, হ্রাস্বর কিংবা অল্পস্বর বলবো। বিষয়টা ক্লিয়ার? কেন বলবো? ফুসফুস থেকে বের হওয়ার সময় কম বাতাস নিয়ে বের হয় বলে এটাকে রস্বর, হ্রাস্বর, অল্পস্বর বলবো। এবার দেখেন বাকি যেই বর্ণগুলো আছে, আমরা যদি অ, ই, ও, রি এই চারটি বর্ণ বাদে বাকি যে বর্ণগুলো আছে, যেমন আ, দীর্ঘ ই, দীর্ঘ ও, এ, ওই, উ, ও, এগুলোকে বলবো আমরা দীর্ঘস্বর। কেমন? তাইলে রস্বর বর্ণ হচ্ছে চারটি, বাকিগুলোকে বলবো আমরা দীর্ঘস্বর। 1 2 3 4 5 6 7 8। তাহলে অল্পস্বর বর্ণ হচ্ছে চারটি, দীর্ঘস্বর বর্ণ হলো 8টি। লিখে ফেলছেন? অল্পস্বর বর্ণ হচ্ছে চারটি আর দীর্ঘস্বর বর্ণ হচ্ছে 8টি। লিখছেন? লিখছেন আপনারা? দীর্ঘস্বর স্যার। 7টা হবে না স্যার? জি স্যার লিখছি। আচ্ছা, তাহলে অল্পস্বর বর্ণ কয়টি? 4টি, দীর্ঘস্বর বর্ণ 7টি। 7টি। 7টি, 1 2 3 4 5 6 7। ঠিক আছে? এই এবার দেখেন এই ব্যাখ্যা অনুপাতে, এটাকে আমরা বলবো অ, আ, এটাকে আমরা এই যে রস ই, এটাকে আমরা রস ই বলি না? দেখেন এটাকে আমরা কি বলি? রস ই। ঠিক আছে? আবার এই বর্ণটাকে আমরা কি বলি? রস ও, রস ও। এটাকে টেনে করি বলে আমরা বলি কি? দীর্ঘ ও, রি, এ ওই উ ও। ঠিক আছে? এই বর্ণটাকে আমরা ই, ই বললেও শুদ্ধ, আবার রস ই বললেও শুদ্ধ। এই বর্ণটাকে আমরা রস ও বললেও শুদ্ধ, আবার ও বললেও শুদ্ধ। বিষয়টা ক্লিয়ার? স্যার ওটাকে অনেকে আও বলে, যেটা কি শুদ্ধ? এই বর্ণটাকে আমরা মানে বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্ন এলাকার মানুষগুলো এটাকে আও বলে। আও কোনো বাংলা ব্যাকরণের কোনো কোথাও নেই। এটা হচ্ছে ও, এটা হচ্ছে কি? ও, ও। ও জোর দিয়ে বলতে হবে। ও, এ, ওই, উ, ও। এটাকে বলবো আমরা রস ও। দেখেন রস ও, এটাও যেমন শুদ্ধ, আবার ও এটাও শুদ্ধ। ঠিক আছে? লিখছেন আপনারা? জি স্যার। জি স্যার লিখছি। আচ্ছা, এখন আমরা আরেকটা ব্যাখ্যাতে যাচ্ছি। তাহলে এটা আমরা মুছে ফেলছি। এরপরে যাব আমরা, আচ্ছা এখন আমরা লিখব হলো, স্টার্ট দিয়ে লেখেন ওই, ও, এই দুটি বর্ণ লিখেন। ওই, ও লিখেন। এই দুটি বর্ণকে বলা হয় ওই, ও, এই দুটি বর্ণকে বলা হয় বিসর্গণী। বিসর্গণী, এই দুটি বর্ণকে বলা হবে কি? বিসর্গণী বা যৌগিক স্বর জ্ঞাপক। এই দুটি বর্ণকে আমরা কি বলবো? এক হচ্ছে বিসর্গণী, দুই হচ্ছে যৌগিক স্বর জ্ঞাপক। আচ্ছা, কেন বলবো আমরা? ব্যাখ্যা কি? এবার দেখেন এই দুটি বর্ণের মধ্যে, দুটি করে, এই একটি বর্ণের মধ্যে দুটি করে ধ্বনি লুকায়িত আছে। যেমন এটাকে বলা হয় ওই, আর এটাকে বলবো আমরা ও। এই ওই, এই ধ্বনির মধ্যে আবার দুটি ধ্বনি আছে। কি কি? অ, হসন্ত যোগ রস ই ইকুয়াল ওই, আবার
অ হসন্ত যুগ রস ও ইকুয়াল ও। এবার আপনারা উচ্চারণ করেন, এটাকে আমরা কেন ওই বলি? কিছুক্ষণ আগে একজন বলছিলেন স্যার আও জিনিসটা কি, আও বলছিলেন না? দেখেন, এটাকে আমরা কখনো আও বলবো না, এটাকে আমরা আমাদের ব্যাকরণিক সিদ্ধান্ত মতে এটাকে বলবো অ যোগ রস ও ইকুয়াল ও, আর এটাকে বলবো আমরা অ যোগ রস ই ইকুয়াল ওই। ক্লিয়ার? আপনারা লিখছেন? জি স্যার, লিখছি। আচ্ছা, তাহলে আমরা এই দুটি বর্ণকে কি বলবো? একটা বিসর্জনী, আবার যৌগিক স্বরজ্ঞ একক। এই ব্যাখ্যাটা কোথায় আছে? 9-10 এর বইতে, 9-10 এর বইতে 16 নং পাতায়, 16 নং পাতায় এই ব্যাখ্যাটা আছে। কেমন? 16 নং পাতায়, 9-10 এর বইতে 16 নং পাতায় এটি আছে। এই দুটি বর্ণকে বলবো আমরা বিসর্জনী কিংবা যৌগিক স্বরজ্ঞ একক। ঠিক আছে, এখন আমরা আরেকটা ব্যাখ্যাতে যাচ্ছি। এখন আমরা লিখবো হলো, এই দেখেন এ ওই উ ও, এই চারটি বর্ণ। এবার আপনারা লিখেন, এই চারটি বর্ণকে বলবো আমরা মাত্রাহীন, মাত্রাহীন স্বরধ্বনি, মাত্রাহীন স্বরধ্বনি। এই বর্ণের উপরে এই যে এই বর্ণের উপরে কোনো মাত্রা নেই। কোনো মাত্রা আছে? নেই। এই বর্ণের উপরে কোনো মাত্রা নেই বলে এটাকে বলবো আমরা মাত্রাহীন ধ্বনি। কেমন? তাহলে মাত্রা নেই কয়টা? এ ওই উ ও, এই চারটি বর্ণের উপরে মাত্রা নেই বলে আমরা এই চারটি বর্ণকে বলবো মাত্রাহীন স্বরধ্বনি। বুঝছেন? তারপরে এই বর্ণের উপরে এই যে রি, আমরা যেটা বলি, এই যে রির উপরে অর্ধেক মাত্রা আছে আর অর্ধেক নেই। দেখেন, এই জন্য এই বর্ণটাকে আমরা বলবো অর্ধমাত্রা স্বরধ্বনি। লিখে ফেলেন, অর্ধমাত্রা স্বরধ্বনি একটি, তার নাম হচ্ছে রি। মাত্রাহীন স্বরধ্বনি চারটি, তাদের নাম হচ্ছে এ ওই উ ও। পূর্ণ মাত্রা স্বরধ্বনি দেখেন, অ আ ই ই ও ও রি। এই চারটি, এই 6টি বর্ণের উপরে, এই 6টি বর্ণের উপরে পূর্ণ মাত্রা আছে বলেই এই 6টিকে বলবো আমরা পূর্ণ মাত্রা। পূর্ণ মাত্রা বর্ণ হলো 6টি, তারপরে অর্ধমাত্রা বর্ণ একটি, তারপরে মাত্রাহীন বর্ণ 4টি। কেমন? মনে রাখবেন, পরীক্ষা এই জায়গা থেকে প্রশ্ন হয়ে যায় মাঝে মাঝে, মাথায় রাখতে হবে এই যে 11টি বর্ণের মধ্যে 4টি হচ্ছে মাত্রাহীন, একটি হচ্ছে অর্ধমাত্রা, আর 6টি হলো পূর্ণ মাত্রা। বিষয়টা ক্লিয়ার? লিখে ফেলছেন আপনারা? জি স্যার, লিখছি। ওকে, তাহলে আমরা এরপরে যাব। এখন লিখেন, এরপর আমরা লিখবো কার। কার জিনিসটা কি? লিখে ফেলেন, কার। কার আছে হলো 10টি। কার কয়টি আছে? 10টি। কি কি? আকার, রস ইকার, দীর্ঘ ইকার, হ্রস্বকার, দীর্ঘকার, রিকার, একার, ওইকার, উ উকার, তারপর হচ্ছে ওকার। কেমন? এই 10টিকে বলা হয় কার। এই কার আছে হলো 10টি। কেমন? অবর্ণের, আমরা কিন্তু শুরুতেই বলছিলাম অবর্ণের কোনো কার নেই, মনে আছে? একটু আগে বলছিলাম অবর্ণের কোনো কার নেই, তবে অ এর একটি দ্যুতক আছে বলে যে আমরা ওই ব্যাখ্যাটা ক্লিয়ার করে ফেলছিলাম। কিন্তু এখন অবর্ণের কার নেই, বাকি 10টির কার আছে। আকার, রস ইকার, দীর্ঘ ইকার, রস ওকার, দীর্ঘ ওকার, রিকার, একার, ওইকার, উকার, ওকার। এই 10টিকে বলবো আমরা কার। ঠিক আছে? স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। মনে রাখবেন, এই যে স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার। কার আছে কয়টি? 10টি। মনে রাখবেন, কার আছে কয়টি?
দোষটি। বিষয়টা ক্লিয়ার? স্যার, জি, স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপকে কার বলা হয় নাকি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়, কোনটা হবে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। ঠিক আছে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলবো আমরা কার। কার আছে দোষটি, কার নেই অবর্ণের। ঠিক আছে, এই লিখছেন আপনারা? জি স্যার। জি স্যার, লিখছি। আচ্ছা, এবার আরেকটা বিষয় দেখেন, যেমন আমি একটা লিখলাম হলো বর্ণ। কেমন, এটা একটা বর্ণ লিখলাম, বর্ণ লিখছি কি ব। ঠিক আছে, আচ্ছা এবার লিখেন একটি বর্ণের আগে, আপনারা লিখে ফেলেন বর্ণের আগে কার বসে কয়টি। বর্ণের আগে কার বসে কি কি, একটু দেখেন সবাই। আমরা একটি বর্ণের আগে কার বসাতে পারি, রস ই কার। ঠিক আছে, তারপরে হচ্ছে একার, তারপরে হচ্ছে ওই কার। কেমন, তিনটি কার। বর্ণের আগে কার বসে হলো তিনটি, লিখে ফেলেন বর্ণের আগে কার বসে তিনটি। ঠিক আছে, বর্ণের পরে কার কয়টি বসে, এবার একটু আমরা দেখি। আকার বসতে পারে এক, দীর্ঘ ই কার বসতে পারে, তারপরে হ্যাঁ লিখে ফেলেন বর্ণের পরে কার বসা হলো দুটি। ঠিক আছে, লিখে ফেলেন বর্ণের আগে কার বসা হলো তিনটি, বর্ণের পরে কার বসা হলো দুটি, বর্ণের নিচে কার বসা হলো কি কি একটু দেখেন, রস্বকার। ঠিক আছে, রস্বকার, দীর্ঘকার, রিকার। বর্ণের নিচে কার বসা হলো তিনটি, মনে রাখবেন বর্ণের নিচে কার বসা হলো তিনটি। এদিকে বর্ণের উভয় প্রান্তে কার বসে, যেমন আমি দিলাম কি ব, আবার লিখলাম উভয় প্রান্তে বসে ব উকার বু, তারপরে ব ঔকার বউ, দুটি কার। এই যে ব উকার বু, উকার একটি বর্ণের উভয় প্রান্তে বসে উকার, আবার ঔকার একটি বর্ণের উভয় প্রান্তে বসতে পারে। এই জায়গায় একটু মাথায় রাখবেন, এই জিনিসটা আপনারা কোথাও পাবেন না, এটি পাবেন ক্লাস 7 এর বইতে। ক্লাস 7 এর বইতে পাবেন, ক্লাস 7 এর বইতেই আছে, আর কোথাও নেই। ঠিক আছে, ক্লাস 7 এর বাংলা ব্যাকরণ, সরকারি বাংলা ব্যাকরণে এটা আছে। আবার বলছি, একটি বর্ণের আগে বসে তিনটি কার, একটি বর্ণের শেষে বসে দুটি কার, একটি বর্ণের নিচে বসে তিনটি কার, একটি বর্ণের উভয় প্রান্তে বসে দুটি কার। এটা ক্লিয়ার? আপনারা কি লিখে ফেলছেন? জি স্যার। ওকে, জি স্যার। আচ্ছা আমরা এবার এরপরে টপিকে যাব। আপনারা লিখে ফেলেন লিখেন মৌলিক স্বরধ্বনি কিংবা মৌলিক স্বরবর্ণ। লিখেন মৌলিক স্বরবর্ণ। আর একটা লিখলাম কি মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি। কেমন, মৌলিক স্বরবর্ণ আর একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। ঠিক আছে, মৌলিক স্বরধ্বনি 7টি, মৌলিক স্বরবর্ণ 6টি। ঠিক আছে, মৌলিক স্বরবর্ণ 6টি, মৌলিক স্বরধ্বনি 7টি। লিখে ফেলেন মৌলিক স্বরবর্ণ 6টি, মৌলিক স্বরধ্বনি 7টি। ঠিক আছে, লিখছেন আপনারা? লিখেছি স্যার। ওকে, এবার লিখেন, এবার লিখতে হবে মৌলিক স্বরধ্বনি মাপার স্কেল। লিখে ফেলেন, স্টার্ট দিয়ে লেখেন মৌলিক স্বরধ্বনি মাপার স্কেল। লিখে ফেলেন মৌলিক স্বরধ্বনি মাপার স্কেল। ঠিক আছে, আমি একটি কলম করব, আপনারাও ওইভাবে কলম করবেন।
ই এ এ ই এ এ এ করে লিখবেন হলো আ, রস ও উ অ। ঠিক আছে, এবার এখানে লিখবেন সম্মুখ উষ্টাদর প্রসৃত, সম্মুখ উষ্টাদর প্রসৃত বর্ণ, সম্মুখ উষ্টাদর প্রসৃত, সম্মুখ উষ্টাদর প্রসৃত। এই করে লিখবেন হলো কেন্দ্রীয় উষ্টাদর বিবৃত, সম্মুখ উষ্টাদর প্রসৃত, কেন্দ্রীয় উষ্টাদর বিবৃত, পশ্চাৎ উষ্টাদর গোলাকৃত। সম্মুখ উষ্টাদর প্রসৃত, কেন্দ্রীয় উষ্টাদর বিবৃত, পশ্চাৎ উষ্টাদর গোলাকৃত। ঠিক আছে, এবার দেখেন সম্মুখ উষ্টাদর প্রসৃত বর্ণ, সম্মুখ উষ্টাদর প্রসৃত বর্ণ হলো এই তিনটি, এই তিনটিকে বলবো আমরা সম্মুখ উষ্টাদর প্রসৃত বর্ণ। একমাত্র বর্ণ এই আটাকে বলবো আমরা কেন্দ্রীয় উষ্টাদর বিবৃত। তারপরে এই তিনটি বর্ণকে বলবো আমরা পশ্চাৎ উষ্টাদর গোলাকৃত। ঠিক আছে, আচ্ছা একটু এদিকে এটাও লিখে ফেলতে হবে। হ্যাঁ, এই করে লিখবেন হলো উচ্চ উচ্চ মধ্য নিম্ন মধ্য নিম্ন। ঠিক আছে, লিখে ফেলেন। মৌলিক স্বরধ্বনি মাপার স্কেল, মৌলিক স্বরধ্বনি কয়টি? দেখেন মৌলিক স্বরধ্বনি 7টি, মৌলিক স্বরবর্ণ কয়টি? 6টি। মৌলিক স্বরধ্বনির মধ্যে 7টি ধ্বনি আছে, এই যে 7টি, 1 2 3 4 5 6 7। মৌলিক স্বরবর্ণ 6টি, এই জায়গায় একটি বর্ণ নেই, সেই বর্ণটা কি? এই যে আমরা লিখলাম অ জফলা আকার, এটার উচ্চারণ হচ্ছে এ, এভাবে টেনে বলতে হবে এ, এটাকে বলি আমরা এ, এটাকে বলতে হবে এ। যেমন অ্যাম্বুলেন্স, একটি শব্দ আমরা বলি অ্যাম্বুলেন্স, এভাবে লিখতে হবে অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স একটু টেনে পড়তে হবে অ্যাম্বুলেন্স। ঠিক আছে, অ্যাকাউন্ট, আমরা ব্যাংকে গিয়ে যখন অ্যাকাউন্ট খুলতে যাই তখন এই বাংলায় লিখতে গেলে অ্যাকাউন্ট, কেমন? এই যে অ জফলা আকার, এই বর্ণটা মৌলিক স্বরধ্বনির মধ্যে আছে, আবার মৌলিক স্বরধ্বনিতে আছে, আবার মৌলিক স্বর বর্ণ এর মধ্যে এই বর্ণটি নেই। কেমন? মাথায় রাখবেন। এখন দেখেন, এখানে আমি কয়েকটি ব্যাখ্যা লিখছি, এগুলো একটু বুঝিয়ে দিই। সম্মুখ উষ্টাদর প্রসৃত, এখানে একটু নোট লেখেন, নিচের দিকে নোট লিখতে হবে। প্রসৃত শব্দের অর্থ কি? এই যে লিখে রাখেন প্রসৃত, প্রসৃত ইকুয়াল, লিখেন প্রসৃত ইকুয়াল দুই ঠোঁটের প্রসারণ অবস্থান, দুই ঠোঁটের প্রসারণ অবস্থান। দুই ঠোঁটের প্রসারণ মানে দুই ঠোঁটকে প্রসারিত করা, প্রসৃত মানে কি? দুই ঠোঁটকে প্রসারিত করা। তারপর হচ্ছে বিবৃত, এই যে বিবৃত এখানে লিখে রাখেন, বিবৃত ইকুয়াল স্বাভাবিক, বিবৃত ইকুয়াল হচ্ছে স্বাভাবিক, বিবৃত মানে হচ্ছে স্বাভাবিক। তারপরে গোলাকৃত মানে হচ্ছে গোল আকার ধারণ করা, গোলাকৃত শব্দের অর্থ কি? গোল আকার ধারণ করা, লিখে ফেলেন।
প্রসৃত মানে হচ্ছে দুই টুটের প্রসারণ অবস্থান, বিবৃত মানে হচ্ছে স্বাভাবিক অবস্থান, গোলাকৃত মানে হচ্ছে দুই টুটের গোল আকার ধারণ করা। যেমন ই এ এ, একটু আপনারা সবাই ট্রাই করেন। ই এ এ, এই তিনটি বর্ণ যখন আমি মুখ দিয়ে ধ্বনি দিলাম তখন আমার টুট কিন্তু স্বাভাবিক ছিল না, একটু টুট কিন্তু প্রসারিত হয়েছে। যেমন ই, ই বললে টুটের স্বাভাবিক ছিল না, দুই টুট প্রসারিত হয়েছে, এই জন্য এটাকে বলা হয় প্রসারণ অবস্থান, এটাকে বলবো আমরা প্রসৃত বর্ণ। ই এ এ। স্বাভাবিক অবস্থান বিবৃত স্বাভাবিক, যেমন আ আ স্বাভাবিক, টুটের কোনো গোল আকার হয় নাই, প্রসৃত হয় নাই, কি আছে স্বাভাবিক অবস্থান আ আ। তারপরে গোলাকৃত মানে গোল আকার ধারণ করবে, যেমন দেখেন ও উ অ, ও রস ও ও উ অ, এই তিনটি বর্ণ বলার সময় দুই টুটের গোল আকার ধারণ করাকে এটাকে বলবো আমরা গোলাকৃত বর্ণ, এটি স্বাভাবিক থাকবে এই জন্য বলবো আমরা বিবৃত বর্ণ। এই তিনটি ধ্বনি উচ্চারণের সময় টুট প্রসারিত হবে এই জন্য এটাকে বলবো আমরা প্রসৃত বর্ণ। পরীক্ষায় এই জায়গা থেকে যদি প্রশ্ন হয় খুব বেশি আপনাদেরকে মনে রাখতে হবে, কারণ একটু কঠিন মনে হচ্ছে। হ্যাঁ, মনে রাখবেন ই এ এ, এটাকে বলবো প্রসৃত, এটাকে বলবো আমরা বিবৃত, আর এটাকে বলবো আমরা গোলাকৃত বর্ণ। তাহলে আমি পাশে লিখলাম উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। এই 7টি মৌলিক স্বরধ্বনি উচ্চারণের সময় জীবের আকৃতি দেখেন, আমি 4টা একটু স্বাভাবিক হবে না, আমি একটু বোঝার জন্য লিখছি। যেমন একটু আপনারা একটু খেয়াল করেন, যেমন আমি এটাকে জীব মানে জীবের উপর ভাগ ধরলাম, দেখেন আমি এটাকে ধরলাম মনে করো আমাদের জীব, এই যে জীবটা যখন এই ই এবং রস ও এই দুটি বর্ণ বলার সময় জীবের মাঝখানটা একটু বেশি উপরে উঠে, এই দুটি বর্ণ উচ্চারণ করার সময়, এই দুটি ধ্বনি উচ্চারণ করার সময় জীবের মাঝখানটা বেশি উপরে উঠে বিদায় এটাকে বলবো আমরা উচ্চ। উচ্চ মধ্য এই যে অবস্থানে উঁচুতে ছিল ওখান থেকে আরেকটু নিচে আসার কারণে এটাকে বলবো আমরা উচ্চ মধ্য। তারপরে নিম্ন মধ্য, নিম্ন, নিম্ন ধরলাম আমরা একদম শেষের অবস্থানটা স্বাভাবিক অবস্থান, এটাকে নিম্ন। নিম্ন মধ্য হচ্ছে নিম্ন থেকে একটু উপরে, নিম্ন থেকে একটু উপরে। কেমন? উচ্চটা কি জিভটা মানে জিভটা মাঝখানের অংশটা একটু উপরে উঠে, বেশি উঠে বলে উচ্চ, উচ্চ থেকে একটু কম উঠে বলে এটাকে বলা হয় উচ্চ মধ্য। নিম্ন একদম নিচ জীবের অবস্থান একদম স্বাভাবিক তাকে বলে এটাকে বলা হয় নিম্ন, নিম্ন থেকে একটু উপরে বলে এই জন্য এটাকে বলা হয় নিম্ন মধ্য। বিষয়টা কি বুঝছেন? আপনারা বুঝছেন জিনিসটা? জিনিসটা ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার আপনাদের? জি জি স্যার, স্যার ক্লিয়ার। আর কোনো প্রশ্ন আছে এই জায়গায়? বলেন, প্রশ্ন থাকলে বলেন। জি স্যার, উচ্চ মধ্যটা একটু আরেকবার বলবেন? উচ্চ মধ্য কোনটা? উচ্চ মধ্য? জি স্যার। উচ্চ মধ্যটা হচ্ছে, আমি একটু আরেকটু ক্লিয়ার করে দিই তাহলে বুঝবেন। যেমন আমি এটাকে ধরলাম কি আমাদের জীব আছে না, জীবের জিভটা ই রস ও এই দুটি বর্ণ বলার সময় জীবের মাঝখানটা বেশি উপরে ওঠে এই জন্য এটাকে বলা হয় উচ্চ। ঠিক আছে? উচ্চ মধ্য হচ্ছে এই উচ্চ থেকে যখন একটু কম নিচে আসে তখন সেটাকে বলবো আমরা উচ্চ মধ্য, মানে একদম প্রথম যেটা উচ্চ ছিল এখান থেকে একটু হালকা করে নামবে এই জন্য এটাকে বলা হয় উচ্চ মধ্য। তারপরে নিম্ন মধ্য হচ্ছে এই 2 নাম্বার থেকে আরেকটু নিচে আসবে, নিম্ন হচ্ছে একদম জিভটা স্বাভাবিক থাকবে। এই 4টা বিষয়।
আছে বেশি উপরে উঠবে, বেশি উপর থেকে আরেকটু নিচে আসবে, এই জন্য বলবো আমরা উচ্চ মধ্য। নিম্ন মধ্য হচ্ছে 3 নাম্বার আর নিম্ন হচ্ছে 4 নাম্বার। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। সবাই বুঝছেন? আর কোনো প্রশ্ন আছে এই জায়গায়? জি না স্যার। ওকে, তাহলে এটা আমরা মুছে ফেলি। তাহলে আমরা এই স্বরধ্বনি থেকে কি কি পেলাম? স্বরধ্বনি থেকে আমরা কি কি পেলাম? শুরুতেই বলছিলাম ধ্বনি, বর্ণ, অক্ষর। কেমন? ধ্বনি, বর্ণ এবং অক্ষর। ধ্বনিটা কি? ধ্বনি হচ্ছে আওয়াজ যা কানে শোনা যায়। কেমন? আবার বর্ণ, ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। অক্ষর, ধ্বনি, একটি ধ্বনিকে কতটুকু ভাঙা যায় তাকে অক্ষর বলে। ঠিক আছে? এরপর বলছিলাম বাংলা ভাষাকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে আমরা কিছু মৌলিক ধ্বনি পাই। এই মৌলিক ধ্বনি কয় প্রকার? 2 প্রকার। এক স্বরধ্বনি, 2 হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। কেমন? স্বরধ্বনি কি? ফুসফুস তাড়িত বাতাস মুখ দিয়ে বের হওয়ার সময় বাক যন্ত্রের অংশে কোথাও কোনো ধাক্কা, স্পর্শ, ঘর্ষণ কিংবা কারো সহযোগিতা না নিয়ে নিজে নিজে উচ্চারিত হয় বলে তাকে আমরা বলছিলাম হলো স্বরধ্বনি। এই জন্য স্বরধ্বনিকে স্বতন্ত্র ধ্বনি, নিরপেক্ষ ধ্বনি, নিজের ধ্বনি বলা হয়। তারপরে এই যে স্বরধ্বনি, স্বরধ্বনি এরপর আসলো হলো স্বরবর্ণ। স্বরবর্ণ হচ্ছে 11টি। অ, স্বর, অ, আ, রস ই দীর্ঘ ই, রস ও দীর্ঘ ও রি, এ ওই উ ও। তারপরে আমরা বলছিলাম কি অ বর্ণের কোনো কার নেই, তবে অ এর একটি দ্যুতক আছে। দ্যুতকটা কি? হসন্ত। চিহ্নটাকে বলা হয় অ এর দ্যুতক। এই হসন্তের 4টি নাম, সেটা হচ্ছে হস, হসন্ত, ফল, ফলন্ত। এরপরে মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি কয়টি? 4টি। তারপরে আমরা বলছিলাম কি কিশোর ধ্বনি বা যৌগিক স্বরকে একক 2টি, ওই ও। তারপরে মৌলিক স্বরবর্ণ ছিল 6টি, মৌলিক স্বরধ্বনি ছিল 7টি। ঠিক আছে? প্রসৃত বর্ণ 3টি, কেন্দ্রীয়, উষ্ঠাধর, বিবৃত বর্ণ ছিল 1টি, পশ্চাৎ গোলাকৃত বর্ণ ছিল 3টি। হ্যাঁ, আর আছে হলো 10টি। তারপরে এই মাত্রাহীন বর্ণ হচ্ছে 4টি, অর্ধমাত্রা বর্ণ 1টি, পূর্ণমাত্রা বর্ণ 6টি। সেটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমরা লিখবো হলো ব্যঞ্জন বর্ণ। লিখে ফেলেন ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ কেমন? লিখছেন? ব্যঞ্জন বর্ণ কয়টি? ব্যঞ্জন বর্ণ হলো 39টি। কেমন? ব্যঞ্জন বর্ণ 39টি। এখন আমরা লিখবো ব্যঞ্জন বর্ণ সংজ্ঞা। আপনারা একটু লিখে ফেলেন, আমি বলি আপনারা লিখে ফেলবেন। ব্যঞ্জন বর্ণ কি? ব্যঞ্জন বর্ণ হচ্ছে, একটু সবাই একটু এদিকে তাকান, এই যে ম্যাপের দিকে একটু তাকান। ফুসফুস তাড়িত বাতাস, ফুসফুস তাড়িত বাতাস মুখ দিয়ে বের হওয়ার সময়, আবার বলছি মনোযোগ দিয়ে শুনবেন, ফুসফুস তাড়িত বাতাস মুখ দিয়ে বের হওয়ার সময় বাক যন্ত্রের অংশে কোথাও কোনো ধাক্কা, স্পর্শ, ঘর্ষণ কিংবা কারো সহযোগিতা নিয়ে বের হয় বলে তাকে ব্যঞ্জন, তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? ফুসফুস তাড়িত বাতাস মুখ দিয়ে বের হওয়ার সময় বাক যন্ত্রের অংশে কোথাও কোনো ধাক্কা, স্পর্শ, ঘর্ষণ কিংবা কারো সহযোগিতা নিয়ে বের হয় বলে তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। সুতরাং বলা যায় ব্যঞ্জন ধ্বনি হচ্ছে পরাধীন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি কি ধ্বনি? পরাধীন ধ্বনি। এখন আপনারা লিখে ফেলেন ব্যঞ্জন ধ্বনি কি, একটু লিখে ফেলেন। আপনারা কি লিখছেন সেটা? আমি যেটা বলছিলাম সেটা কি লিখছেন? হ্যালো। জি স্যার, লিখছি। আচ্ছা, তাহলে এখন আমরা লিখব ব্যঞ্জন ধ্বনি। যেটা আমরা মুখে বলছিলাম সেটা ব্যঞ্জন ধ্বনি। এখন আমরা এগুলো যখন লিখে ফেলবো তখন সেটা ধ্বনি থাকবে না, সেটা হয়ে যাবে কি ব্যঞ্জন বর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। কেমন? একটু লিখে ফেলেন সবাই, আমার সাথে সাথে লিখে ফেলেন।
খ গ ঘ ঙ চ ছ বর্গীয় জ ঝ ইয় ট ঠ ড ঢ মূর্ধন্য ন ত থ দ ধ দন্ত ন অ হ অ ভ ম অন্তস্থ জ র ল তালব্য শ মূর্ধন্য ষ দন্ত স হ ডয়ে বিন্দু র ঢয়ে বিন্দু র অন্তস্থ খণ্ডত অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু। ঠিক আছে, লিখে ফেলেন। এগুলোকে বলবো আমরা ব্যঞ্জন বর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণ আছে কয়টি? 39টি। একটু তাড়াতাড়ি লিখেন, আপনারাও লিখে ফেলেন। লিখে শেষ হলে আওয়াজ দিয়ে, লিখে শেষ হলে আওয়াজ দিয়ে। স্যার লেখা শেষ হয়েছে। আচ্ছা, তাহলে লিখে শেষ হলে আমরা এই ক থেকে ম, ক থেকে ম এই 25টি বর্ণ লিখে ফেলেন। ক থেকে ম এই 25টি বর্ণকে বলা হয় বর্গীয় বর্ণ। এই 25টি বর্ণকে বলবো আমরা বর্গীয় বর্ণ। এই 25টি বর্ণকে বলবো আমরা বর্গীয় বর্ণ। লিখছেন? এই 25টি বর্ণকে আমরা কি বলবো? লিখছি স্যার। বর্গীয় বর্ণ। বর্গীয় বর্ণ। স্পর্শ বর্ণ, ঘর্ষণজাত বর্ণ। বর্গীয় বর্ণ, স্পর্শ বর্ণ, ঘর্ষণজাত বর্ণ। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যেভাবে লিখি আপনারাও সেভাবে লিখেন। হ্যাঁ, আমি যেভাবে দিলাম সেভাবে একটু কলম করে ফেলেন। হ্যাঁ, আপনাদের এই টেবল আঁকা শেষ? জি স্যার। স্যার। জি, আপনারা কি এঁকে ফেলছেন? জি স্যার। আচ্ছা, এবার দেখেন এই যে বর্গীয় বর্ণের উচ্চারণ স্থান অনুযায়ী, এই যে এই বর্ণের লিখে ফেলেন উচ্চারণ স্থান অনুযায়ী 5 ভাগে ভাগ করা হয়। কেমন? উচ্চারণ স্থান অনুযায়ী এই বর্ণগুলোকে আমরা 5 ভাগে ভাগ করব। কেমন? এটাকে বলবো আমরা কণ্ঠধ্বনি, কণ্ঠধ্বনি, তালব্য ধ্বনি, তালব্য ধ্বনি, উষ্ট্রধ্বনি, মূর্ধা ধ্বনি, দন্তধ্বনি, দন্তধ্বনি, উষ্ট্রধ্বনি। উষ্ট্রধ্বনি। ঠিক আছে? এই বর্গীয় বর্ণের উচ্চারণ স্থান অনুযায়ী এগুলোকে কয় ভাগে ভাগ করা হয়? 5 ভাগে। কণ্ঠ, তালব্য, মূর্ধা, মধ্য, দন্ত, দন্ত, উষ্ট্র। উষ্ট্র। কেমন? তারপরে দেখেন ব্যাকরণের সিদ্ধান্ত মতে এগুলোকে আরো বিভিন্ন নামে ডাকা হয়। যেমন এটাকে বলা হয়
অল্প প্রাণ, এটাকে বলবো আমরা মহাপ্রাণ। এই অনর একটু মাইক্রোফোন অফ করেন তো, স্যারের কথা শোনা যায় না, প্লাস এই যে সমস্যা হয়। এটা মহাপ্রাণ, অল্প প্রাণ, ঠিক আছে? এটার আরো বিভিন্ন নাম আছে, আমরা পরে বলবো, আগে লিখে ফেলেন অল্প প্রাণ। তাহলে এটা এই কলমকে বলবো আমরা অল্প প্রাণ, এটাকে বলবো, দ্বিতীয় কলমকে বলবো আমরা মহাপ্রাণ, তৃতীয় কলমকে বলবো অল্প প্রাণ, চতুর্থকে বলবো আমরা মহাপ্রাণ, পঞ্চম কলমকে বলবো আমরা অল্প প্রাণ। এটার আরো বিভিন্ন নাম আছে, আমরা একটু পরে বলবো, আগে এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। অল্প প্রাণ, প্রথম অল্প প্রাণ, দ্বিতীয় মহাপ্রাণ মিলে এটাকে বলা হয় অঘোষ ধ্বনি, ঠিক আছে? অঘোষ ধ্বনি, এই তিনটি কলাম মিলে হয়েছে এটাকে ঘোষ ধ্বনি। কেমন? এটাকে বলবো আমরা অঘোষ ধ্বনি। এই দুটি কলাম মিলে হলো অঘোষ ধ্বনি, এই তিনটি কলাম মিলে হলো ঘোষ ধ্বনি, ঠিক আছে? সবাই একটু মিউট করে। লিখছেন আপনারা, কি লিখে ফেলছেন? হ্যালো, আপনারা কি লিখছেন? জি স্যার। স্যার আচ্ছা, এবার দেখেন আমরা এটাকে অল্প প্রাণ কেন বলবো, একটু সবাইকে খেয়াল করতে হবে। অল্প প্রাণ কেন বলছি, একটু সবাই এবার ম্যাপের দিকে আসেন। দেখেন অল্প প্রাণ কেন বলি, ফুসফুস তাড়িত বাতাস মুখ দিয়ে বের হওয়ার সময়, আবার বলছি, আর সবাইকে মিউট করতে বলেন, এটা দেখা যায় না, বারবার ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা আপনারা একটু সবাই মিউট করেন, একজন দুজন একটু আনমিউটে রাখেন, আমি যদি প্রশ্ন করি ইয়েস নো বলতে হবে। হ্যাঁ, সবাই স্পিকার অফ করে দেন, সাউন্ড আসতেছে আপনাদের থেকে, সাউন্ড আসতেছে, একটু অফ করে দেন। এই শারমিন জান্নাত প্রতিদিন ডিস্টার্ব করে স্যার। প্লিজ একটু অফ করেন, শারমিন জান্নাত, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, একটু সবাই দেখেন অল্প প্রাণ আমরা কেন বলি, ফুসফুস তাড়িত বাতাস মুখ দিয়ে বের হওয়ার সময় কম বাতাস নিয়ে বের হয় বলে এটাকে বলবো আমরা অল্প প্রাণ। ফুসফুস তাড়িত বাতাস মুখ দিয়ে বের হওয়ার সময় কম বাতাস নিয়ে বের হয় বলে অল্প প্রাণ। ফুসফুস তাড়িত বাতাস মুখ দিয়ে বের হওয়ার সময় বেশি বাতাস নিয়ে বের হয় বলে মহাপ্রাণ। বিষয়টা ক্লিয়ার? ঠিক এখানে একই অবস্থা, অল্প প্রাণ কম বাতাস নিয়ে বের হয়, মহাপ্রাণ বেশি বাতাস নিয়ে বের হয়, অল্প প্রাণ কম বাতাস নিয়ে বের হয়, ঠিক আছে? অঘোষ ধ্বনি আর ঘোষ ধ্বনি কি? অঘোষ ধ্বনি হচ্ছে ফুসফুস তাড়িত বাতাস মুখ দিয়ে বের হওয়ার সময় বাকযন্ত্রের কোথাও না কোথায় ঘর্ষণ স্পর্শ লাগে না বলে এটাকে বলবো অঘোষ ধ্বনি। আর ঘোষ ধ্বনি হচ্ছে বাতাস বের হওয়ার সময়, ফুসফুস থেকে বাতাস বের হওয়ার সময় কোথাও না কোথাও স্পর্শ লাগে বা কিংবা ধাক্কা লাগে বলে এটাকে বলা হয় ঘোষ ধ্বনি, ঠিক আছে? অঘোষ ধ্বনি আর ঘোষ ধ্বনি, ফুসফুস থেকে বাতাস বের হওয়ার সময় এই জায়গায় স্বরতন্ত্রী দেখতে পাচ্ছেন আপনারা, এখানে স্বরতন্ত্রী, এই যে আমি একটা স্বরতন্ত্রী লিখছিলাম, এই জায়গায় স্বরতন্ত্রী, ফুসফুস তাড়িত বাতাস বের হওয়ার সময় স্বরতন্ত্রী অনুরণিত, স্বরতন্ত্রী কম্পন হয় না বলে তাকে অঘোষ ধ্বনি। আবার ফুসফুস তাড়িত বাতাস বের হওয়ার সময় স্বরতন্ত্রী কম্পন হয় বলে ঘোষ ধ্বনি। বিষয়টা ক্লিয়ার? বিষয়টা কি বুঝছেন আপনারা? জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এবার দেখেন কণ্ঠধ্বনি, তালব্যধ্বনি, মূর্ধধ্বনি, দন্তধ্বনি, উষ্ঠধ্বনি। একটু সবাই এদিকে তাকান। কণ্ঠধ্বনি আমরা কেন কণ্ঠধ্বনি বলি? কণ্ঠধ্বনি কি? কণ্ঠধ্বনি হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্বরতন্ত্রী বা কণ্ঠ, স্বরতন্ত্রী বা কণ্ঠ ফুসফুস থেকে বাতাস বের হওয়ার সময়, মনোযোগ দিয়ে শুনবেন, ফুসফুস থেকে বাতাস বের হওয়ার সময় এই যে কণ্ঠ যে জায়গাটা আছে এই জায়গায় স্পর্শ কিংবা ধাক্কা লাগে বলেই এটাকে বলা হয় কণ্ঠধ্বনি, ঠিক আছে? কণ্ঠধ্বনি ফুসফুস থেকে বাতাস বের হওয়ার সময় কণ্ঠ স্থানে ধাক্কা কিংবা স্পর্শ
কিংবা ঘর্ষণ লাগে বলে এটাকে বলে কণ্ঠধ্বনি। তারপরে তালব্য ধ্বনি। এই যে তালব্য ধ্বনি আমরা দেখতে পাচ্ছি জ ছ বর্গীয় জ ছ ইয়, এই যে এই কলামটাকে তালব্য ধ্বনি। জ ছ, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে উপরের দাঁতের উপরের পাটি আর দাঁতের নিচের পাটি দেখতে পাচ্ছেন আপনারা, দাঁতের উপরের পাটি দাঁতের নিচের পাটি। এই যে উপরের দাঁতের সাথে এই যে তালু যেটা দেখতে পাচ্ছেন, উপরের দাঁতের সাথে অগ্রতালু মানে ফুসফুস তাড়িত বাতাস বের হওয়ার সময় অগ্রতালুতে ধাক্কা স্পর্শ ঘর্ষণ লাগে বলে এটাকে বলা হয় তালব্য ধ্বনি। ঠিক আছে, তালব্য ধ্বনি কেন বলে? ফুসফুস থেকে বাতাস বের হওয়ার সময় এই যে তালুতে উপরের তালুর অগ্রভাগে ধাক্কা লাগে স্পর্শ লাগে বিদায় এটাকে বলবো আমরা তালব্য ধ্বনি। মুর্দা, এই মুর্দাকে বলবো আমরা দন্তমূলীয় ধ্বনি। এই যে আমাদের দাঁতের পাটি, উপরের দাঁত আর নিচের দাঁত, এই দুই দাঁতের পাটির শেষ প্রান্তে বলা হয় দন্তমূল। এই যে দন্তমূল, উপরের দাঁত আর নিচের দাঁতের শেষ প্রান্তে এটাকে বলা হবে দন্তমূল। এই জায়গাটাকে বলা হয় মুর্দা। মুর্দা ট ঠ ঢ ঢ মূর্ধন্য ন। আপনারা একটু ট্রাই করে দেখেন। ঠ ঠ, দুই দাঁতের গোড়ালি দন্তমূলের জায়গায় এই ফুসফুস থেকে বাতাস বের হওয়ার সময় দন্তমূল নামক স্থানে ধাক্কা স্পর্শ ঘর্ষণ লাগে বলে এই জন্য এটাকে বলা হয় মুর্দা ধ্বনি। দন্তধ্বনি, এই যে দন্তধ্বনি দেখতে পাচ্ছেন থ থ দ দ দন্ত ন, দুই প্রান্তের দাঁতের দুই প্রান্তের সাথে স্পর্শ ঘর্ষণ কিংবা ধাক্কা লেগে বের হয় বলে এটাকে বলা হয় দন্তধ্বনি। তারপর উষ্ঠধ্বনি প প ভ ব ম, দুই ঠোঁটের স্পর্শে ঘর্ষণে ধাক্কা লেগে বের হয় বলে এটাকে বলবো আমরা উষ্ঠধ্বনি। বিষয়টা ক্লিয়ার? আবার বলছি, কণ্ঠ, এই যে কণ্ঠ নামক স্থানে ধাক্কা স্পর্শ ঘর্ষণ লাগে এই জন্য কণ্ঠ। তালব্য হচ্ছে উপরের দাঁতের উপরের তালুর শক্ত তালুর সাথে স্পর্শ লাগে বিদায় এটাকে বলা হয় তালব্য। মুর্দা, দন্তমূলের শেষ প্রান্তে স্পর্শ ঘর্ষণ ধাক্কা লেগে বের হয় বলে মুর্দা। দন্ত, দাঁতের দুই প্রান্তে স্পর্শ লেগে বের হয় বলে এটাকে দন্ত। উষ্ঠ হচ্ছে দুই ঠোঁটের সমন্বয়ে ধাক্কা লেগে স্পর্শ ঘর্ষণ লেগে বের হয় বলে এটাকে বলা হয় উষ্ঠধ্বনি। এবার আপনারা খেয়াল করেন, বিভিন্ন পরীক্ষায় এই জায়গা থেকে প্রশ্ন হয়। যেমন আপনাকে বললো, পরীক্ষায় প্রশ্ন করলো আপনাকে বর্গীয় জ, এই বর্গীয় জ কি প্রাণ কি ধ্বনি? পরীক্ষায় প্রশ্ন হয়, আপনারা দেখবেন প্রিভিয়াস কোশ্চেনে দেখবেন বর্গীয় জ কি প্রাণ কি ধ্বনি, তখন आंसर হবে অল্প প্রাণ ঘোষ ধ্বনি। দেখেন এই যে দেখেন বর্গীয় জ কি প্রাণ কি ধ্বনি, অল্প প্রাণ ঘোষ ধ্বনি। তারপর হচ্ছে দন্ত ন কি প্রাণ কি ধ্বনি, অল্প প্রাণ ঘোষ ধ্বনি। তারপর দ কি প্রাণ কি ধ্বনি, অল্প প্রাণ ঘোষ ধ্বনি। তারপর হচ্ছে ট কি প্রাণ কি ধ্বনি, অল্প প্রাণ অঘোষ ধ্বনি। তারপর হচ্ছে খ, এই যে খ মহাপ্রাণ অঘোষ ধ্বনি। তারপরে ছ কি প্রাণ কি ধ্বনি, মহাপ্রাণ অঘোষ ধ্বনি। বিষয়টা ক্লিয়ার? মনে থাকবে আপনাদের? জি স্যার স্যার। মুর্দাটা একটু বলেন। মুর্দা, এই যে এটা মুর্দা ধ্বনি, এটাকে মুর্দা, মূর্ধন্য কিংবা দন্তমূলীয় ধ্বনি বলা হয়। এটা একাধিক নাম। এটাকে মুর্দা ধ্বনিও বলে, মূর্ধন্য ধ্বনিও বলে, দন্তমূলীয় ধ্বনিও বলা হয়। দন্তমূলীয়, এই যে এটা দন্তমূলীয় ধ্বনি। দুই দাঁতের শেষ প্রান্তের গোড়ালির স্পর্শ লেগে এই ধ্বনিগুলো বের হয় বলে তাকে দন্তমূলীয় ধ্বনি বলা হয়। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার দেখেন এই একটি বর্ণের একাধিক নাম। যেমন একটু সবাই খেয়াল করেন, এই খ, এখানে আমি লিখলাম কি খ,
এই তটাকে দেখেন কি কি একটা ব্যঞ্জন বর্ণের কতটা নাম থাকতে পারে। এই তটাকে প্রথমে আমরা বলবো বর্গীয় বর্ণ, দেখেন তটাকে বলবো বর্গীয় বর্ণ, তটাকে বলবো অল্পপ্রাণ, এই তটাকে আবার অবুজদলীয় বলা যাবে, এই তটাকে দন্ত 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 দন্তধ্বনিও বলা যাবে, ঠিক আছে। এই তটাকে আবার ত বর্গও বলা যাবে, ত বর্গ, ঠিক আছে। এভাবে একটি ব্যঞ্জনের একাধিক নাম হতে পারে। মনে রাখবেন এটাকে ক বর্গ বলা হয়, এটাকে চ বর্গ বলা হয়, এটাকে ত বর্গ বলা হয়, এটাকে ত বর্গ বলা হয়, এটাকে প বর্গ বলা হয়। বিষয়টা ক্লিয়ার? স্যার এই জায়গায় কারো কোনো প্রশ্ন আছে? এই জায়গায় কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। কারো প্রশ্ন নেই? এই জায়গায় কারো কোনো প্রশ্ন নেই? না স্যার। স্যার লাস্টে যে 5টা বর্ণ আছে এগুলোকে তো নাসিক্য বর্ণ বলা হয় তাই না স্যার? সরি, নাসিক্য লাস্টের বর্ণ? জি জি জি, ওইটা আমরা একটু পরে আসতেছি। আগে আমি যতটুকু করালাম এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা ওটা বলছি। তাহলে কারো কোনো প্রশ্ন নেই না? না স্যার। ক্লিয়ার। আচ্ছা, তাহলে এবার দেখেন এই যে কণ্ঠ, এটা হচ্ছে একটা স্থান, এই বর্ণগুলোর এই 5টি স্থান থেকে এই বর্ণগুলো বের হয়। কেমন মনে রাখবেন, এই বর্ণগুলো এই 5টি স্থান থেকে এই বর্ণগুলো বের হয়, এটাকে বলা হয় উচ্চারণের স্থান। এই যে কণ্ঠ থেকে, মনে রাখবেন এই কণ্ঠ থেকে আরেকটি বর্ণ যায়, সেটা হচ্ছে এই যে বর্ণটা দেখতে পাচ্ছেন, এই যে হ, এই বর্ণটা কণ্ঠ এই জায়গা থেকে যায়। লিখে রাখেন, আপনারাও লিখে রাখেন, কণ্ঠ স্থান থেকে হ ধ্বনিটিও যায়, এই জন্য আমরা এটা কণ্ঠের ঘরে লিখলাম, ঠিক আছে। হ, আপনারাও লিখে ফেলেন। লিখছেন আপনারা? জি স্যার। আচ্ছা, এবার লিখেন তালব্যর ঘর, তালব্যর ঘরে লিখেন তালব্যস্য অন্তস্থ জ অন্তস্থ, এই 3টি বর্ণ লিখে ফেলেন। তালব্য এই স্থান দিয়ে এই 3টি বর্ণ যায়, তালব্যস্য অন্তস্থ জ অন্তস্থ। এরপরে মূর্ধা কিংবা দন্তমূলীয় ধ্বনি, এই জায়গায় লিখবেন এই 4টি বর্ণ, র, ডয়ে বিন্দু র, ঢয়ে বিন্দু র, মূর্ধন্য ষ। তারপরে দন্তর ঘরে লিখবেন ল, দন্ত স, এই 2টি বর্ণ। আপনারা লিখছেন? এগুলো লিখছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এবার দেখেন এই যে কণ্ঠ থেকে বের হয় হ, তারপরে তালব্য ঘরে থেকে বের হয় এই 3টি বর্ণ, মূর্ধা দন্ত স্থান থেকে বের হয় এই 4টি বর্ণ, দন্ত এই জায়গায় বের হয় 2টি বর্ণ, উচ্চ থেকে আর কোনো বর্ণ নেই। তাহলে আমরা এই যে বাকি 10টি বর্ণ আছে এগুলোকে আমরা এই জায়গায় নিয়ে আসলাম। কেমন? এবার দেখেন এই যে 2টি বর্ণ আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ক, খ, গ, ঘ, ঙ। এই বর্ণটা অনেকেই অনেকভাবে উচ্চারণ করেন, এটা শুদ্ধভাবে আপনাদেরকে উচ্চারণ করতে হবে, এটা হচ্ছে ঙ। এই যে দেখছেন আমি লিখলাম কি ঙ, লিখলাম আমি উচ্চারণ লিখছি কিন্তু বানান ঙ। তারপরে এই যে তালব্য বর্ণ চ, ছ, বর্গীয় জ, ঝ, এটার নাম হচ্ছে ইয়। দেখেন ইয়, একটা হচ্ছে ঙ আর একটা হচ্ছে ইয়। পরীক্ষায় প্রশ্ন হয় ও ইয়, মনে রাখবেন
উত্তরা। আচ্ছা, এরপরে আমরা যাব এবার দেখেন এই যে এটাকে বলা হয় খণ্ড ত, লিখে ফেলেন খণ্ড ত। খণ্ড ত, এই বর্ণের নাম হচ্ছে অনুস্বার। এই বর্ণের নাম হচ্ছে বিসর্গ। এটার নাম হচ্ছে চন্দ্রবিন্দু। ঠিক আছে, চন্দ্রবিন্দু কোনো বর্ণ নয়, এটি একটি বর্ণ প্রতীক মাত্র। ঠিক আছে, চন্দ্রবিন্দু এটি একটা প্রতীক মাত্র। কেমন? খণ্ড ত লিখেন, এই খণ্ড ত হলো ত এর খণ্ডিত রূপ। লিখে ফেলেন আপনারা, আমি বলে যাচ্ছি, কিছু ইনফরমেশন দিবে, এগুলো লিখে যান। খণ্ড ত হলো ত এর খণ্ডিত রূপ। লিখে ফেলেন, খণ্ড ত হলো ত এর খণ্ডিত রূপ। লিখছেন? আওয়াজ দিতে হবে, যে কোনো একজন দ্রুত আওয়াজ দিবেন। সিফাত সুলতানা, আপনি দ্রুত আওয়াজ দিবেন। খণ্ড ত হলো ত এর খণ্ডিত রূপ। অনুস্বার, অনুস্বার হলো উ এর সংক্ষিপ্ত রূপ। 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 আবার বলছি, অনুস্বার হলো কার সংক্ষিপ্ত রূপ? উ এর সংক্ষিপ্ত রূপ। হ্যাঁ, এবার লিখেন বিসর্গ। আমরা যেটা বিসর্গ বলি, বিসর্গ হলো হ এর সংক্ষিপ্ত রূপ। 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 বুঝছেন? জি। চন্দ্রবিন্দুকে বলা হয় অনুনাসিক বা সানুসানিক বর্ণ। অনুনাসিক বা সানুসানিক বর্ণ। চন্দ্রবিন্দুকে বলা হয় অনুনাসিক বা সানুসানিক বর্ণ। চন্দ্রবিন্দুকে বলা হয় অনুনাসিক বা সানুসানিক বর্ণ। এই চন্দ্রবিন্দু নিজে নিজে শব্দ তৈরি করতে পারে না, এটি কোন বর্ণের সাথে মিশে শব্দ তৈরি করে। দেখেন, আবার বলছি, খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এই খণ্ডত্ব হচ্ছে ত এর খণ্ডিত রূপ। খণ্ডিত রূপ। যেমন আমরা যখন সন্ধি বিচ্ছেদ করব, তখন এই খণ্ডত্ব বারে বারে আসবে। যেমন একটা দেখেন আপনারা, নয়ন ইকুয়াল আমরা কি দিয়ে লিখবো? উন্নয়ন। এই জায়গায় একটু সবাই খেয়াল করেন, একটু সবাই খেয়াল করতে হবে। এই জায়গায় আপনি এটা যদি খণ্ডত্ব দেন তাহলে এটা শুদ্ধ। আবার যদি এই জায়গায় খণ্ডত্ব না দিয়ে যদি ত দেন, তখন ত দিলে ত এর নিচে হসন্ত দিতে হবে। ত এর নিচে কি দিতে হবে? হসন্ত দিতে হবে। এটা আমি খণ্ডত্ব দিয়ে লিখলে এটাও শুদ্ধ, আবার ত দিলে তর নিচে হসন্ত দিতে হবে। হসন্ত যখন দিয়ে ফেলবো তখন এটা শুদ্ধ হয়ে যাবে। বিদায় মনে রাখতে হবে, এই খণ্ডত্ব হলো ত এর খণ্ডিত রূপ। ঠিক আছে? অনুস্বার হলো ও এর সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে? তারপরে বিসর্গ হলো কার সংক্ষিপ্ত রূপ? হ এর সংক্ষিপ্ত রূপ। চন্দ্রবিন্দুকে বলা হবে অনুনাসিক কিংবা আনুষ্ঠানিক বর্ণ। আনুষ্ঠানিক। यस, ক্লিয়ার? এবার আসেন আমরা এই একজন আমাদেরকে প্রশ্ন করছিলেন যে বর্গের শেষ বর্ণটাকে নাসিক্য বলা হয় বলছিল। আমরা এবার উঠাতে যাই। এই যে আমরা এখানে এই যে পাঁচটি স্থানের শেষ বর্ণ হচ্ছে এই জায়গাটা হচ্ছে শেষ বর্ণ। এখানে আমরা দেখতে পাচ্ছি কি ম, ঞ, ন, ন, ম। আবার বলছি ম, ঞ, ন, ন, ম। এই পাঁচটি বর্ণ এবং এই জায়গা থেকে অনুস্বার আর চন্দ্রবিন্দু, অনুস্বার এবং চন্দ্রবিন্দু। আমি আবার বলছি অনুস্বার এবং দেখেন আমি আবার বলছি অনুস্বার এবং চন্দ্রবিন্দু
এই জায়গার 5টি বর্ণ, এই জায়গার 5টি বর্ণ, তাহলে টোটাল কয়টা হলো? এখানে 5টি চারটা। আর এখানে 2টি, অনুস্বার চন্দ্রবিন্দু। এই টোটাল নাসিক্য বর্ণ হচ্ছে 7টি। নাসিক্য বর্ণ কয়টি? 7টি। ঠিক আছে, এখানে 5টি আর এই জায়গায় 2টি, টোটাল কয়টি হলো? 7টি বর্ণ। চারটি। এই 7টি বর্ণকে বলা হয় নাসিক্য বর্ণী, নাসিক্য বর্ণ বা নাসান্দ্র বর্ণ বা নাসিকা বর্ণ। কেমন? নাসিক্য বর্ণ, নাসান্দ্র বর্ণ কিংবা নাসিকা বর্ণ, যেভাবেই বলে। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা যাব, হ্যাঁ এখন আমরা যাব হলো, আপনারা লিখেন অন্তস্থ জ, র, ল, লিখেন অন্তস্থ জ, র, ল, ব, এই 4টিকে বলা হয় অন্তস্থ বর্ণ। এই 4টিকে বলা হয় অন্তস্থ বর্ণ। লিখেন আপনারা অন্তস্থ জ, র, ল, ব, এই 4টি বর্ণকে বলা হবে অন্তস্থ বর্ণ। লিখে ফেলেন, এই 4টি বর্ণকে বলা হবে অন্তস্থ বর্ণ। এই 4টি বর্ণ অন্তস্থ বর্ণ। লিখছেন? জি। তারপরে লিখেন, এরপরে স্টার্ট দিয়ে লেখেন তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ। এই তালব্যস্য, তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ, এগুলোকে বলবো আমরা শীর্ষধ্বনি, ঊর্ধ্বধ্বনি। লিখে ফেলেন, শীর্ষধ্বনি বা ঊর্ধ্বধ্বনি, শীর্ষধ্বনি বা ঊর্ধ্বধ্বনি। তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ, এগুলোকে বলবো আমরা ঊর্ধ্বধ্বনি, শীর্ষধ্বনি বা ঊর্ধ্বধ্বনি। লিখছেন? জি স্যার। আচ্ছা, এরপরে 2টি বর্ণ দেখতে পাচ্ছেন, ডয়ে বিন্দু র, এটা হচ্ছে ডয়ে বিন্দু হ। এই 2টি বর্ণকে বলবো আমরা তাড়নজাত ধ্বনি, তাড়নজাত ধ্বনি, তাড়নজাত ধ্বনি। তাড়নজাত ধ্বনি, এই 2টি বর্ণকে বলবো আমরা তাড়নজাত ধ্বনি। লিখছেন? আপনারা লিখছেন? জি। আচ্ছা, এরপর আবার লিখেন, র কে বলবো আমরা কম্পনজাত ধ্বনি, র কে বলবো কম্পনজাত ধ্বনি, র কে বলবো কম্পনজাত ধ্বনি, কম্পনজাত ধ্বনি। ল কে বলবো আমরা পার্শ্বিক ধ্বনি, র কে বলবো আমরা কম্পনজাত ধ্বনি, ল কে বলবো আমরা পার্শ্বিক ধ্বনি। বুঝছেন? জি স্যার। আচ্ছা, এই এবার লিখবো আমরা, লিখেন আপনারা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়, লিখে ফেলেন, ফলা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। লিখে ফেলেন, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। লিখছেন? জি স্যার। আমরা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলছিলাম কার, আর আছে 10টি। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হবে ফলা। ফলা আছে 6টি। ফলা আছে কয়টি? 6টি। কি কি? বফলা, বফলা, জফলা, মফলা, জফলা, রফলা, রফলা, নফলা, মফলা, সফলা। হ্যাঁ রফলা।
দেখেন বফলা, দন্তস্বর নিচে যে বঠা দিলাম এটাকে বলা হবে বফলা, ঠিক আছে। ব্যর্থ, বর সাথে যে ফলাটা দিলাম এটাকে বলা হবে জফলা। যে পর নিচে যে লটা দিলাম এটাকে বলবো আমরা লফলা। দর সাথে যেই মটা দিলাম এটাকে বলবো আমরা মফলা। এই যে হর নিচে যে আমরা যেটা দিলাম এটাকে বলবো আমরা নফলা, ঠিক আছে। এটা দন্তন্য, আবার এখানে মূর্ধন্য ন হয় নফলা। যদি কোনো বর্ণের নিচে হয় সেটা হবে মূর্ধন্য, যদি কোনো বর্ণের শেষে যদি এরকম হয় তখন সেটা হবে দন্তন্য, ঠিক আছে। যেমন আমরা মধ্যাহ্ন লিখি, ম ধ জফলা আকার এরকম লিখি, তখন সেটা হবে দন্তন্য। যদি কোনো নিচে হয় তখন সেটা হবে মূর্ধন্য। তারপরে আমরা এই যে কোনো বর্ণের নিচে যদি দিই সেটাকে বলবো আমরা রফলা, ঠিক আছে। এই ফলা, ফলা আছে হলো 6টি। এটা ক্লিয়ার? স্যার নফলাটা একটু, জি কোনটা? স্যার নফলা। ও আচ্ছা, নফলার বিষয়টা আচ্ছা একটু খেয়াল করেন তো আপনারা, একটা হচ্ছে দন্তন্য আর একটা হচ্ছে মূর্ধন্য, এরকম না? জি স্যার। দন্তন্য মূর্ধন্য। যদি আপনারা দেখবেন বিভিন্ন শব্দে এই প্রয়োগটা দেখবেন, যদি কোনো বর্ণের নিচে, যেমন হ, হর নিচে যদি এরকম একটা যদি বর্ণ দেখেন তখন সেটা হবে মূর্ধন্য ন, মূর্ধন্য নটা নিচে বসে। আবার যদি আপনি এই যে কোথায় দেখেন, সাইডে দেখেন, তখন সেটা হবে দন্তন্য। যেমন আমরা ওই যে বললাম কি, দেখেন এই যে পূর্বাহ্ন এটা হবে মূর্ধন্য ন, যদি আমি লিখি মধ্যাহ্ন তখন সেটা হবে দন্তন্য। এটা হবে দন্তন্য আর এটা হবে মূর্ধন্য ন, এটা হবে দন্তন্য, এটা হবে মূর্ধন্য ন। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এই যে ব্যঞ্জন বর্ণ নিয়ে যে আলোচনা করছি এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? স্পিকার অন করে প্রশ্ন করতে পারেন। স্যার লকে যে প্লাবন বলছেন এটা তো বুঝি নেই। লফলা আর কি, লফলা, এই যে আমি লফলা বললাম না, ল দিলাম না, এই যে জি স্যার। কোনো বর্ণের নিচে যদি ল বসে তখন সেটাকে বলবো আমরা লফলা। আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, না স্যার। তাহলে এবার দেখেন আপনারা, এই যে আমরা স্বরবর্ণের মধ্যে আমরা মাত্রাহীন বর্ণ কয়টি পেয়েছিলাম? একটি। মাত্রাহীন বর্ণ 4টি, মাত্রাহীন স্বরবর্ণ 4টি, অর্ধমাত্রা স্বরবর্ণ 1টি, পূর্ণমাত্রা স্বরবর্ণ 6টি। এখন আমরা ব্যঞ্জন বর্ণের মধ্যে ওই সংকেতটা আমরা এখন নিয়ে আসব, ঠিক আছে। আপনারা দেখেন সবাই দেখেন, এই যে তাহলে আপনারা লিখে ফেলেন মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ, মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ, মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কয়টি? একটু দেখেন তো, খণ্ডত্বের উপরে মাত্রা নেই, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু এগুলোর উপর কি কোনো মাত্রা আছে? এগুলোর উপর কি কোনো মাত্রা আছে? নাই। বিদায় এই 4টি, তারপর এখানে হচ্ছে ও আর একটা হচ্ছে ইয়, তাহলে 6টি। তাহলে মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ হলো 6টি, ঠিক আছে। তারপরে এখন আমরা লিখবো হলো অর্ধমাত্রা। অর্ধমাত্রা
অর্ধমাত্রা আছে কোথায় কোথায় একটু সবাই আমার সাথে গুনতে হবে। তাহলে আমরা অর্ধমাত্রা পাচ্ছি কি 1 2 তিন 4 5 6 সাত পূর্ণমাত্রা সাতটি, ঠিক আছে, সাতটি অর্ধমাত্রা, সাতটি। তারপর লিখে এবার পূর্ণমাত্রা, তাহলে বাকি কয়টি থাকে? 26টি। 26টি। এটা মাথায় রাখতে হবে, কেমন? পরীক্ষায় প্রশ্ন হয়ে যায়। যদি আপনাকে পরীক্ষায় প্রশ্ন করে মাত্রাহীন ব্যঞ্জন ধ্বনি কয়টি, তখন হবে 6টি। মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কয়টি, তখন হবে 6টি। যদি আপনাকে প্রশ্ন করে মাত্রাহীন বর্ণ কয়টি, তখন 6টি হবে, নাকি ওই যে স্বরধ্বনির মাত্রাহীন ওই 4টা ওটাও আসবে, তখন হয়ে যাবে 10টি। যদি আপনাকে পরীক্ষায় প্রশ্ন করে মাত্রাহীন বর্ণ কয়টি, তখন হবে 10টি। যদি বলা হয় মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কয়টি, তখন হবে 6টি। যদি প্রশ্ন হয় মাত্রাহীন স্বরধ্বনি বর্ণ কয়টি, তখন হবে 4টি। অর্ধমাত্রা ব্যঞ্জন বর্ণ কয়টি? 7টি। অর্ধমাত্রা বর্ণ কয়টি? 8টি। কেমন? পূর্ণমাত্রা ব্যঞ্জন বর্ণ কয়টি? 26টি। পূর্ণমাত্রা স্বরবর্ণ কয়টি? 6টি। যদি বলা হয় পূর্ণমাত্রা বর্ণ কয়টি, তাহলে 6 আর 26 কত? 32টি। ক্লিয়ার? টোটাল আলোচনা থেকে কারো কোনো প্রশ্ন আছে? আমরা ক্লাস শেষের দিকে আমরা কিছুক্ষণের মধ্যে শেষ করে ফেলব। তাহলে আজকে আমাদের নির্ধারিত পাঠ হচ্ছে ধ্বনি, বর্ণ ও অক্ষর। কেমন? এটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা। যদি কারো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি শেষ করে দিব এখন। কারো কোনো প্রশ্ন নেই না? না স্যার। ওকে, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমরা খুব যেহেতু আমাদের সময় কম, এই জন্য স্যার অক্ষরটা তো বলেন নাই। সরি, অক্ষরটা জি অক্ষর বলবেন বলছিলেন যে ধ্বনি, বর্ণ, অক্ষরের একটু বিশ্লেষণ করে দিলে ভালো হতো আর কি। আচ্ছা, অক্ষর জিনিসটা, জি আচ্ছা, স্যার। আপনারা শুরুতেই মনে হয় অনেকেই লিখছেন, আবার অনেকেই লিখেন না। অক্ষর হচ্ছে একটি ধ্বনিকে যতটুকু ভাঙা যায় তাকে অক্ষর বলে। যেমন এই অক্ষরটাকে ইংরেজিতে বলা হয় সিলেবল। সিলেবলকে বলা হয় বাংলায় অক্ষর বা শব্দাংশ। আমরা যেটা পড়ছিলাম, অক্ষরকে শব্দাংশ কিংবা ইংরেজিতে সিলেবল বলা হয়। যেমন আপনি একটু খেয়াল করেন অক্ষর জিনিসটা কি। যেমন আমি বললাম কি, একটু সবাই খেয়াল করেন, আমি এখানে কি লিখলাম, কি লিখছি? এটা বাংলাদেশ। বাংলাদেশ। আচ্ছা, তাহলে বাংলাদেশ, আমি যদি টোটাল আপনাকে প্রশ্ন করি এই বাংলাদেশ, এটা একটা শব্দ না? এখন কিন্তু এটা একটা শব্দ। কেমন? বাংলাদেশ এটা একটি শব্দ, ঠিক আছে? তখন এটাকে আমরা অক্ষরে নিয়ে যাব। যখন এটাকে আমি একটা অক্ষরে নিয়ে যাব তখন কি হবে দেখেন, বাংলাদেশ। কয়টি অংশ আসলো? 3টা। এটাকে বলা হয় অক্ষর। মানে একটি ধ্বনিকে যতটুকু ভাঙা যায়, একটি ধ্বনিকে কিংবা একটি শব্দকে যতটুকু ভাঙা যায় তাকে আমরা বলবো অক্ষর। বাংলাদেশ, ঠিক আছে? তাহলে এবার দেখেন এখানে কয়টি অক্ষর? দুল একটা।
একটা, এখানে একটি অক্ষর দুল। আচ্ছা আমি যদি এখানে কয়টি অক্ষর? দোলা একটা। দুইটি। দুটি। দুইটা। দুলা, দুলা। আচ্ছা এটা বলেন তো এখানে কয়টি অক্ষর? দুইটা। দুইটি। দুটি, এই দুটি। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে কয়টি অক্ষর? একটি। একটি, এখানে একটি অক্ষর। কেমন? আচ্ছা এখানে কয়টি? একটা। একটি। একটি। আচ্ছা এখানে কয়টি? দেশে দুইটি। দুটি, দেশে। ঠিক আছে। হ্যাঁ। তারপরে এখানে খেয়াল করেন। আচ্ছা এটা বলবে হলো গিয়ে কে? হ্যাঁ, এখানে কয়টি অক্ষর দেখুন তো? স্যার দুইটি। দুইটি। আ, আ, মা, তে। তিনটা। তিনটি স্যার অক্ষর। তিনটি। হ্যাঁ তিনটি অক্ষর। এই জন্য আমি বলছিলাম কি তোমার অক্ষর একটি ধ্বনিকে কিংবা একটি শব্দকে যতটুকু ভাঙা যায় তাকে অক্ষর বলে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা আমরা এখন অক্ষর জিনিসটা বুঝলাম। আচ্ছা যদি বলা হয় বাংলাদেশ শব্দে কয়টি বর্ণ আছে? যদি আপনাকে বলা হয় বাংলাদেশ শব্দে কয়টি বর্ণ আছে? প্রশ্ন হতে পারে না? বাংলাদেশ শব্দে কয়টি বর্ণ আছে? পাঁচটি। কি করবেন? 9টা স্যার। 9টা। তাহলে আমরা একটু ট্রাই 9টা। করে দেখি, একটু সবাই খেয়াল করেন। দেখেন ব হসন্ত যোগ আকার যোগ অনুস্বার যোগ ল হসন্ত যোগ আকার, ঠিক আছে, যোগ দ হসন্ত যোগ একার যোগ তালব্য। দেখেন তো এবার কয়টি বর্ণ আসলো? স্বর সাথে একটা অ হবে না স্যার? কোথায়? 8টা। তালব্যের সাথে। তালব্যর সাথে মনে রাখবেন শেষ বর্ণে কোন শব্দের শেষ বর্ণের জন্য কোন বর্ণ আনা হয় না। ঠিক আছে? শেষ বর্ণের শেষ একটি শব্দের শেষ বর্ণের জন্য কোনো অধ্বনি আনা যাবে না। এটা রেফারেন্স কোথায়, কোন বইতে আপনারা পাবেন? কোনো বইতে নেই। এই বিষয়টা হয় ভাষা শিক্ষা ডক্টর হায়াত মাহমুদ স্যারের ওই ধ্বনি বর্ণ ওই ঘরের মধ্যে আপনারা পাবেন। এই অধ্যায়ের মধ্যে এটি আছে। শেষ বর্ণের শেষ একটি শব্দের শেষ বর্ণের জন্য অ আনা হবে না, কাউন্ট হবে না। তাহলে এখানে কয়টি বর্ণ? 1 2 3 4 5 6 7 8। বাংলাদেশ শব্দে কয়টি বর্ণ আছে? 8টি। আচ্ছা আরেকটি শব্দ আমি লিখছি, একটু সবাই খেয়াল করবেন বর্ণ জিনিসটা। যেমন আমি লিখলাম কি মহেশ, মহেশ লিখলাম। হ্যাঁ, এখানে কয়টি বর্ণ আছে মহেশের মধ্যে? 5টা। সবাই খেয়াল করেন মহেশের মধ্যে কয়টি আছে? 5টা। 8টি। আচ্ছা আগে আপনারা ট্রাই করেন, খাতার মধ্যে ট্রাই করেন তো দেখি, 1 মিনিটের মধ্যে ট্রাই করেন, দেন আমি দেখাবো। তারপরে মহেশ করেন, তারপরে এটা করেন তো দেখি, এটাও করেন আপনারা, সত্যেন্দ্র। তারপরে আপনারা এগুলো বর্ণ বের করবেন, বর্ণ। তারপরে লিখবেন হলো হ্যাঁ বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়। ঠিক আছে? তারপরে লিখবেন হলো বিদ্যালয়। ঠিক আছে? এগুলো একটু আপনারা বর্ণ বের করুন দেখি, দ্রুত করেন, আপনারা করেন দেন আমি বলবো। লিখছেন আপনারা? আচ্ছা মহেশের মধ্যে কয়টি আছে? মহেশে একটু দেখেন আমার সাথে মিলান। ম 5টি। যোগ অ যোগ অ হসন্ত যোগ একার তালব্য। তালব্য। 5টি বর্ণ। ঠিক আছে? সত্যেন্দ্র দেখেন 8টি। হ্যাঁ
স্যার ওটা কিভাবে আসলে বুঝলাম না। দেখেন বিশ্ববিদ্যালয় 12টা। তেরোটা। আসিফ মাহমুদের স্ক্রিন ছাড়া আর কিছু দেখতে পারতেছি না আপাতত। দেখেন জিনিসটা কি বুঝছেন আপনারা? বর্ণ কিভাবে বের করেন? হ্যাঁ স্যার মহেশের ও আসলো, এটা কি সন্ধি বিচ্ছেদের অনুসারে নাকি ওটা? না না, ওই অবর্ণ আমরা ব্যাখ্যা দিছিলাম না, ওই যে অবর্ণকে লীন বর্ণ, নীলিন বর্ণ, বিলীন বর্ণ, অন্তর্লীন বর্ণ বলা হয়। এই অটা যে কোনো ব্যঞ্জন বর্ণের মধ্যে সহজেই লুকায়িত থাকতে পারে, এই জন্য এটাকে বলা হয় লীন, নীলিন, বিলীন বর্ণ বলা হয়। যেমন এখানে ম, তারপরে হ একার আর ভারতবর্ষ। এই ম এর বর্ণ করতে গেলে ম এর সাথে কিন্তু কোনো কার নেই, সিঙ্গেল শুধু মটাই আছে। এখন এই মটাকে যদি বর্ণে নিয়ে যাই তাহলে ম হসন্ত যোগ অ, এই লিখতে হবে ম। এবার আপনি উচ্চারণ করেন ম, ম, অ আসতেছে, ম, ম, হ্যাঁ, হ আগে আসতেছে, যোগ একার, যোগ তালুকস্য। দেখেন এবার ম, ম, হ্যাশ, এই ম, অ, হ, একার তালুকস্য। ঠিক আছে? যুক্ত বর্ণের সাথেও কি অযুক্ত হবে? যুক্ত বর্ণ যে এখানে যুক্ত বর্ণের তালব শয় ব সাথে একটা অযুক্ত করছেন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, হ্যাঁ, জি ওখানে জি, কি অটা হ্যাঁ। হবে? আচ্ছা আচ্ছা, একটু খেয়াল করেন, এখানে আমি তালব্য সাথে ব দিলাম, ঠিক আছে? আচ্ছা, এটা যদি আমি এটা যুক্ত এটা যদি আমি কোথায় বর্ণে নিয়ে যাই, তখন হয়ে যাবে কি তালব্য হসন্ত দিয়ে বটা বের করতে হবে, বর ভিতরে হসন্ত দিয়ে অ বের করতে হবে। এই ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, যেমন দেখেন পদয়ম আকার, পদ্মা, পদ্মা না, এটাকে যদি আমি বর্ণ করি তখন কি হবে? অ হসন্ত যোগ অ, ঠিক আছে, যোগ দ হসন্ত দিয়ে ম আনতে হবে, হসন্ত দিয়ে আবার আকার লিখতে হবে। যদি আমি কলম লিখি ক ল ম, তখন এটা বর্ণ করলে কি হবে? ক যোগ অ যোগ ল যোগ ক যোগ অ যোগ ল হসন্ত যোগ অ যোগ ম, কলম। ঠিক আছে? দেশে, দেখেন দেশে বর্ণ করলে দ হসন্ত যোগ একার যোগ তালব্য হসন্ত একার। এই জি স্যার, বুঝছি। ক্লিয়ার? খুদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ স্যার, অনেক ওকে, সুন্দর ধন্যবাদ। একটা ক্লাস হলো। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।